ওয়েলকাম ইউ অল। আবারও চলে এসেছি আমাদের কাছে আবার একটা হেলথ অ্যাপটিটিউডের ক্লাস নিয়ে। কি খবর তোমাদের, কিরকম চলছে পড়াশুনো, কিরকম চলছে জার্নি টু জেন পাস? তাহলে জার্নি টু জেন পাস নিশ্চয়ই অসাম চলছে। বাকি যে হেলথ অ্যাপটিটিউডের ক্লাসগুলো অলরেডি আপলোড হয়ে গেছে, সেগুলোর নোটগুলো যেন ডেফিনেটলি ডাউনলোড করে নিও, কারণ ওর মধ্যে মোর দ্যান এনাফ ইনফরমেশনস রয়েছে যা তোমাকে এই সাবজেক্টটার যা মানে ভয় যেটা রয়েছে সেই ভয়টা কিন্তু তোমাদের আর থাকবে না। তো ওয়েলকাম মাই নেক্সট ক্লাস। এবারে যে ক্লাসটা থাকছে সেই ক্লাসটাতে আমরা দেখবো মেন দুটো টপিককে। সেই দুটো টপিক হচ্ছে, একটা হচ্ছে ফার্স্ট এড আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন, মানে মেডিকেল ইনস্ট্রুমেন্ট কি কি ইউজ হয়ে থাকে আর বেসিক ফার্স্ট এড কেমন করে করা হয়। এই দুটো টপিক্সের উপরে আজকে ফোকাস করে আমরা করব পড়াশুনো, ঠিক আছে? ছোট ক্লাসেস অলরেডি জানো, ডেসক্রিপশন বক্সে তোমাদের কাছে লিঙ্কস দেওয়া থাকবে। এছাড়াও বলে দিই, যেখানে আমাদের কাছে পিওয়াই কিউ সিরিজটা চলছে, সেই পিওয়াই কিউ সিরিজের সেম চ্যানেলের মধ্যেই বা সেম ওই যেখান থেকে আমাদের এনরোল, ওটা ফ্রি অফ কস্টে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এর পিডিএফটাও। অটোমেটিক্যালি পিডিএফটা একটা বইয়ের মতো মোর দ্যান এনাফ তোমাদের কাছে ইনফরমেশনস কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে সমস্ত জিনিসটা তোমাদের কাছে প্রোভাইড করে দিচ্ছে, কারণ পিডাব্লিউ বলেছিল তোমাদের কাছে, প্রমিস করেছিল যে হেলথ অ্যাপটিটিউড তোমাদের কাছে ফ্রিতেই রেডি করে দেবো প্রত্যেকটা জিনিসে, ঠিক আছে? চলো, তো আজকের যে দুটো টপিকের উপরে আমরা প্রাইমারি ফোকাস রেখেছি সেই টপিক দুটো কি কি রয়েছে, তার একটা হচ্ছে আমাদের কাছে ফার্স্ট এড, ঠিক আছে? ফার্স্টে আমরা ফার্স্ট এড দেখবো। তারপরে কি কি ধরনের ইনস্ট্রুমেন্টকে মেডিকেল ফিল্ডের জন্য ইউজ করা হয় আর তাদের কি কি এদের পারপাস, মানে কিরকমভাবে ইউজ করা হয়, ঠিক আছে? এদের কি কি রয়েছে আরো ডিটেলস অনেক কিছু জিনিসপত্র দেখবো, ইন্টারেস্টিং কয়েকটা জিনিসপত্র সম্পর্কে জানবো, ঠিক আছে? চলো, ফার্স্ট যেটা এগোই সেটা হচ্ছে ফার্স্ট এড কাকে বলে, বেসিক ফার্স্ট এড, ঠিক আছে? ওকে, বেসিক ফার্স্ট এড কাকে বলে? ফার্স্ট এড মানে হচ্ছে যখন কোনো একটা সিচুয়েশন, ইমার্জেন্সি সিচুয়েশন হয়েছে, যে কেউ, ঠিক আছে, শুধুমাত্র মেডিকেল পার্সন এরকম নয়, যে কেউ, ঠিক আছে, সেটা র্যান্ডাম যে কেউ হতে পারে, যে কেউ, তুমিও হতে পারো, ঠিক আছে? তুমি প্রাইমারিলি যে হেল্পটা করবে কাদেরকে, না প্রাইমারিলি যে হেল্পটা করবে, যে ইমার্জেন্সি পার্সনটা রয়েছে তাকে যে হেল্পটা করবে, সেই হেল্প করার যে রাস্তাটা, সেটাই হচ্ছে আমাদের কাছে ফার্স্ট এড। ওকে, তাহলে একদম বেসিক ল্যাঙ্গুয়েজেসে যদি বলতে হয়, তাহলে একদম খুব সাধারণভাবে কি কি বলা যায়, না ফার্স্ট এড চারটে জিনিসের কে নিয়ে তৈরি হয়, ঠিক আছে? চারটে জিনিস কি কি রয়েছে আমাদের কাছে? ওকে, এই চারটে জিনিস রয়েছে। প্রথম হচ্ছে প্রিজার্ভ লাইফ, মানে জীবনকে রক্ষা করার জন্য আমরা ফার্স্ট এডকে ইউজ করি, ঠিক আছে? জীবনকে রক্ষা করার জন্য আমরা ফার্স্ট এডকে, কারোর জন্য খুব ব্লিডিং হচ্ছে, কেউ নিঃশ্বাস নিতে পারছে না, তাহলে সেই তার যে জীবনটা রয়েছে সেই জীবনটা রক্ষার কাজের জন্য আমরা ফার্স্ট এড মেথডকে ইউজ করি। নেক্সট কি রয়েছে? প্রিভেন্ট ওর্সিং, মানে অবস্থার অবনতি হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? সেই অবনতি যেন কোনো একটা পেশেন্টের আর না হয়, বা কোনো একজন সে রাস্তার মধ্যে হঠাৎ করে বললো আমার বুকে ব্যথা হচ্ছে, সে বসে বল, তার কি কারণের জন্য হচ্ছে, সেই যেন তার অবনতিটা আর না হয়, সেই জন্য। নেক্সট কি বলছে দেখ, নেক্সট বলছে প্রমোট রিকভারি, সেই যে পেশেন্টটা যে অসুস্থ হয়ে পড়েছে সে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে, এই একটা কারণ। আর একটা হচ্ছে প্রোটেক্ট ইয়োরসেলফ, নিজেকে ঠিক বা সুরক্ষিত রাখা। তাহলে এই চারটে রাস্তা বা চারটে ওয়ে রয়েছে, এই চারটে ওয়ের মাধ্যমে আমরা করে থাকি, ঠিক আছে? এর জন্য আমাদের কাছে একটা লোকাল ইমার্জেন্সি নাম্বার রয়েছে। সেই লোকাল ইমার্জেন্সি, যেমন বলে না পুলিশে 100 ফোন করলে চলে আসে, তাহলে সেই রকম একটা রয়েছে 108, আর একটা রয়েছে 112, 112। এই দুটো হচ্ছে আমাদের কাছে ইমার্জেন্সি নাম্বার, যে দুটোকে আমরা কি করতে পারবো না, লোকাল ইমার্জেন্সি নাম্বারকে কল করে আমরা ইমিডিয়েট মেডিকেল যদি কোনো পার্সন থাকে সেই মেডিকেল পার্সনকে ডেকে নিয়ে আসতে পারি। আর বেসিক ফার্স্ট এড যে কেউ করতে পারে, এর জন্য মেডিকেল ডিগ্রির বা এরকম কোনো দরকার পড়ে না, ঠিক আছে? ওকে, তাহলে বেসিক ফার্স্ট এডের কি রয়েছে না, চারটে রুলস। একটা হচ্ছে যে কোনো কন্ডিশনে যে জায়গাটা রয়েছে আমি, সে কারো যদি জীবনের ক্ষতি দেখতে পাই সেই জীবনের ক্ষতিকে রক্ষা করা। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে কোনো রকম যদি কোনো অবনতি দেখতে পাই কোনো পেশেন্টের, সেই অবনতিকে উন্নতির দিকে নিয়ে যাওয়া, অবনতি যাতে না হয় সেটাকে আটকানো। নেক্সট 4 নম্বর হচ্ছে উন্নতির দিকে, আর মানে 3 নম্বর হচ্ছে উন্নতির দিকে নিয়ে যাওয়া, আর 4 নম্বরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে নিজেকে মানে প্রোটেক্ট করা বাকি সমস্ত জিনিসপত্র থেকে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে এই চারখানা আমার মেন উদ্দেশ্য। তার মধ্যে এই যে তিনখানা রয়েছে, এই তিনটেকে কি করা হয় না, তিনটে হচ্ছে একে বলা হয় কি ফার্স্ট এডের মূল লক্ষ্য। ফার্স্ট এড যে জিনিসটা রয়েছে, সেই ফার্স্ট এড জিনিসটার যে প্রধান উদ্দেশ্যটা, যেটা মূল লক্ষ্য রয়েছে, সেই মূল লক্ষ্য তিনটে আমাদের কাছে কি কি মনে রাখতে হবে। তাহলে মূল লক্ষ্যর মধ্যে দেখো পরপর একটু আগেই বলে এলাম, একটা হচ্ছে কি জীবন রক্ষা করা, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে কি অবনতিকে রোধ করা, আর 3 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আরোগ্য লাভ ত্বরান্বিত করা। এই তিনটে হচ্ছে আমার কাছে মূল লক্ষ্য। এই তিনটে মূল লক্ষ্যকে করার জন্য আমার কাছে কি দরকার, না নিজের প্রোটেকশন দরকার। তো এটা হচ্ছে 4 নম্বর পয়েন্টে, ঠিক আছে? ওটা হচ্ছে 4 নম্বর পয়েন্টে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু পরীক্ষার মধ্যে আসতে পারে, যে কোনো একটা ফার্স্ট এডের মধ্যে কি কি এর মূল লক্ষ্যকে আমরা দেখতে পাই, মানে ফার্স্ট এডের মূল লক্ষ্য কি রয়েছে। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট এরপরে আসবো যে ফার্স্ট এড করবো কেমন করে।
ঠিক আছে, ফার্স্ট এডের করবো কেমন করে, এর কয়েকটা স্টেপ বাই স্টেপ প্রসেস রয়েছে। তাহলে সেই প্রসেসগুলোতে আমরা যাই। প্রথমে যে প্রসেসটাতে দেখছি সেটা হচ্ছে, আমি জানি না তার কীরকম কি ক্রিটিক্যাল কন্ডিশন রয়েছে। ঠিক আছে, অন রাস্তায় আমি আসছিলাম, ঠিক আছে, হঠাৎ করে দেখতে পেলাম ভিড় বাসে বা ভিড় কোনো একটা জায়গার মধ্যে হঠাৎ করে একজন মানে মানুষ সে অসুস্থ হয়ে পড়েছে। ঠিক আছে, আমি জানি না তার কি কন্ডিশন, তার মেডিকেল কি রয়েছে, কোনো কিছু জানার দরকার নেই। বেসিক কয়েকটা স্টেপস রয়েছে, এই বেসিক স্টেপসগুলোই হচ্ছে আমাদের কাছে কি হয়েছে ফার্স্ট এডের প্রথম রাস্তা। প্রথম হচ্ছে গিয়ে বলো, দাদা শুনতে পাচ্ছেন, দাদা দাদা শুনতে পাচ্ছেন। তাহলে এটা হচ্ছে কি আমাদের কাছে না, প্রথমেই রেসপন্স। ঠিক আছে, দেখতে পেলাম যে কোনো একটা সিচুয়েশনসের মধ্যে ডেঞ্জার ক্রিয়েট হচ্ছে, একজন লোক সে কষ্ট পাচ্ছে, বুকে হাত দিয়ে বসে বললো, বা একজন লোকের কোনো একটা জায়গা কেটে গেছে, বা যেটাই হোক না কেন, ঠিক আছে, কোনো একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হচ্ছে। তাহলে ক্রিটিক্যাল সিচুয়েশনে আমার যে কাজটা, প্রথম কাজটা হচ্ছে তার রেসপন্স চেক করা। তার রেসপন্স চেক করা, এটা একটা কোয়েশ্চেনের মধ্যে দেয়। ঠিক আছে, ওকে, যে তার ভেতরে এখনো কোনো সংবেদনশীলতা রয়েছে কিনা, সে অজ্ঞান হয়েছে, সে আনকনসাস নাকি কনসাস। ঠিক আছে, সে এখনো পর্যন্ত কিছু সেন্স করতে পারছে, দাদা আপনি শুনতে পাচ্ছেন, আপনি কি দেখতে পাচ্ছেন, কষ্ট হচ্ছে, কি হচ্ছে বলুন। এইটা হচ্ছে রেসপন্স চেক করা। তাহলে প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি, সংবেদনশীলতা যেটা রয়েছে সেটাকে চেক করব। ঠিক আছে, ওকে, ঠিক আছে, জিজ্ঞেস করলাম। যখন দেখতে পাচ্ছি যে না সে ঠিক নেই, মানে সংবেদনশীলতা তাকে যদি আমি দেখতে পাই যে মোটামুটি ঠিক রয়েছে বা ঠিক নেই, যেরকম কন্ডিশনই হোক না কেন, মেডিকেল যদি কোনো ইমার্জেন্সি আমার মনে হয়, সঙ্গে সঙ্গে আমাকে কি করতে হবে, যেটা হেল্পলাইন নাম্বার রয়েছে একটু আগেই যেটা বললাম, সেটা কত না, এটা 911টা বিদেশের। তাহলে এখানে হচ্ছে কি আমাদের আমাদের হয়ে যাবে 112 বা 112 বা 108, এই দুটো জায়গায় যে ইমার্জেন্সি নাম্বার রয়েছে সেই ইমার্জেন্সি নাম্বারে কল করে সঙ্গে সঙ্গে জানানো যে এইরকম একটা সিচুয়েশনে এইখানে এই ইমার্জেন্সি রয়েছে। তাহলে কি আমার শেষ হয়ে গেল? এবার কি উঠে স্যার চলে যেতে পারি? না, এখনো পারি না, এখনো পারি না, এখনো ফার্স্ট এড আমার কমপ্লিট হয়নি। তাহলে প্রথম দুটো স্টেপ আমার কাছে কমপ্লিট হলো। নেক্সট 3 নম্বর স্টেপ দেখতে হবে যে যে ভদ্রলোক রয়েছে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে এয়ারওয়েজ মানে যেটা দিয়ে নিঃশ্বাস নেয়, মানে নাকের যে প্যাসেজটা, ঠিক আছে, সেই নাকের প্যাসেজটাকে কি করতে হবে না, এরকম টিল্ট করতে হবে। দেখবো আমরা কিরকম ভাবে টিল্ট করতে হয়। ওকে, যদি দেখা যায় যে নাকের প্যাসেজ বা নিঃশ্বাস নিতে তিনি পারছেন না, ঠিক আছে, তার মধ্যে কি কি রয়েছে না, ব্রিদিং হচ্ছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, বাকি যে সেন্স অর্গানগুলো সেই সেন্স অর্গানগুলো কাজ করছে কিনা। যখন দেখলাম যে তিনি নিঃশ্বাস নিচ্ছেন, ঠিক আছে, এবার কানে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমার দিকে কতগুলো আঙুল রয়েছে, তাহলে এইটা হচ্ছে কি না নেক্সট স্টেপস। ওকে, নেক্সট স্টেপের পর যদি দেখি যে ওই পেশেন্টের মধ্যে কোনো একটা জায়গায় কেটে গেছে, ব্লিডিং হচ্ছে, তাহলে ব্লিডিং হলে সেই জায়গাটাকে প্রথমে চাপ দিয়ে বন্ধ করা। ব্লিডিংটাকে কি করতে হবে না, ওই জায়গাতে চাপ দিয়ে বন্ধ করতে হবে। ব্লিডিংটা বন্ধ করার পরে তাকে রিকভারি পজিশনস বলে একটা পজিশনস হয়। ঠিক আছে, রিকভারি পজিশনস মানে তাকে পাশ ফিরিয়ে শোয়ানো। ঠিক আছে, যেরকম আমরা পাশ বালিশ নিয়ে পাশ ফিরিয়ে শুই, ওটাকে বলা হয় রিকভারি পজিশনস। ওই রিকভারি পজিশনসে নিয়ে এলে কি হয় না, ব্রিদিং যেটা করছিল সেই ব্রিদিংটা আরো নর্মাল হয়ে যায়। ঠিক আছে, তো নর্মাল ব্রিদিং এর জন্য ওই আনকনসাস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, তাহলে তাকে রিকভারি পজিশনেতে নিয়ে আসবো। রিকভারি পজিশনসের মধ্যে এবার অনগোয়িং কেয়ার, মানে এবার আমি অবজারভেশনে রাখবো যে পেশেন্টটার কি কন্ডিশন হলো, যতক্ষণ না ইমার্জেন্সি এসে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে ওখানেই থাকতে হবে। তাহলে যে কোনো মেডিকেল হোক বা ইমার্জেন্সি সিচুয়েশন হোক, সেখানে ফার্স্ট এডেরও কয়েকটা স্টেপ রয়েছে। কি কি স্টেপ রয়েছে? ফার্স্টে হচ্ছে কনসাসনেস চেক করা। কনসাসনেস যেই দেখলাম যে আনকনসাস হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কি করবো, ইমার্জেন্সি কলেতে আমি ইমার্জেন্সিতে কল করে নিলাম। ইমার্জেন্সিতে কল হয়ে যাওয়ার পরে তো নেক্সট কী করবো না, ব্রিদিং যে প্যাসেজ, এয়ার মাথাটাকে পিছনের দিকে টিল্ট করে, ঠিক আছে, মাথাটাকে পিছনের দিকে টিল্ট করে এয়ার প্যাসেজটাকে ওপেন করলাম। এয়ার প্যাসেজ যেই ওপেন হয়ে গেল, তারপর দেখবো তার কনসাসনেস, কান, চোখ, বাকি তার সেন্স অর্গানগুলো কাজ করছে কিনা। ঠিক আছে, যখন ওটা দেখতে পাচ্ছি যে ঠিকঠাক রয়েছে, যদি কোনো জায়গায় কোনো ইনজিওর্ড হয়ে থাকে, মানে কোনো জায়গায় হাত কেটে গেছে বা কিছু হয়েছে, তাহলে সেই জায়গা থেকে ব্লিডিংটাকে বন্ধ করার চেষ্টা করা। দেখবো আমরা ব্লিডিং কেমন করে বন্ধ করতে হয়, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। এটা একটা সামারি আগে তোমাদের শিখিয়ে নিচ্ছি, তারপর আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসকে দেখিয়ে দেবো। তাই ব্লিডিংটাকে বন্ধ করা হলো। ব্লিডিংটা বন্ধ করার পর তাকে কি করা হচ্ছে না, তাকে তার রিকভারি পজিশনসে রাখা হচ্ছে। তাহলে পাশ ফিরি এরকম রিকভারি পজিশনস, এবার অবজারভেশন। তাহলে এইটা হচ্ছে পরপর স্টেপ। এই 7টা স্টেপের মাধ্যমে যে কোনো একটা ফার্স্ট এড প্রথম থেকে স্টার্ট হয়ে থাকে। এবার একটা একটা করে স্টেপকে নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব। তাহলে যদি তোমাদের কাছে এখানে কোয়েশ্চেন দেয় যে ফার্স্ট এড কেমন করে করতে হয়, এর স্টেপসগুলো কি কি রয়েছে, এর মধ্যে কোনটা মিসম্যাচ, আরামসে বার করতে পারবে। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখো এই যে এইটা হয়ে গেল। এবারে এবারে এই স্টেপসের মধ্যে দেখো আমাদের ব্রিদিং অফ দি সেম রয়েছে, ব্রিদিং অফ দি সেম রয়েছে। এখানে নতুন আর একটা স্টেপ আমাদের কাছে অ্যাড অন হয়েছে, সেটার নাম কি না, সেটার নাম হচ্ছে সিপিআর। ঠিক আছে, সিপিআর। সিপিআর জিনিসটা কি এবার একটু বোঝাই। যে ধরে নাও ব্রিদিং বা এই সমস্ত জায়গাতে এসে দেখতে পেলাম যে যে পেশেন্টটা রয়েছে সে আনকনসাস হয়ে গেছে, তার কাছে কি হার্ট রেট আমি আর পাচ্ছি না।
ঠিক আছে, এর আগের প্রসেস অবধি দেখো পুরোটা সেম। না প্রথমে দেখলাম, তারপরে সারা রেসপন্স দিচ্ছে কিনা, তারপরে সাহায্যের জন্য ডেকেছি, সাহায্যের জন্য ডাকার পরে কি হচ্ছে এয়ারওয়ে বা শ্বাসনালী, শ্বাসনালীটা যেন মাথাটাকে টিল্ট করে রেখেছি না, তারপর দেখতে পাচ্ছি শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা। এরপর দেখতে পেলাম হঠাৎ করে পেশেন্টটা কি হচ্ছে না ধীরে 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 নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, যে রয়েছে তার নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে। তাহলে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা কমে গেলে এখানে একটা বেসিক ফার্স্ট এডের একটা প্রসেস রয়েছে, যে প্রসেসটাকে কি বলা হয় না সিপিআর বলা হয়। ঠিক আছে, ওকে, স্টার্ট কম্প্রেশনস ইফ নো ব্রিদিং, মানে যদি সে ব্রিথ করাই বন্ধ করে দেয় তাহলে তাকে সিপিআর দিতে হবে। সিপিআর কেমন করে দিতে হয় সেটাও আমরা শিখবো। তাহলে এটা হচ্ছে যদি ইমার্জেন্সি সিচুয়েশনে যে পেশেন্টটাকে নিয়ে আমি এতক্ষণ বলছিলাম যে অবজারভেশনে রাখবো বা কোনো একটা জায়গা রয়েছে সেই উনটাকে চেপে ধরে রাখবো, তারপরে তাকে আবার দেখবো সেই অবজারভেশনে রাখার পজিশনের থেকে সে ডিটোরিয়েট করে গেছে, এখন তার হার্ট রেটই আর নেই, তখন তাকে কি করতে হবে না সিপিআর দিতে হবে। দেখবো এরকমভাবে ব্লক হ্যান্ড বা ক্রস হ্যান্ড কেমন করে সিপিআর দিতে হয় সেই প্রসেসটা আমরা দেখবো। সিপিআর, আর সিপিআর এর পরেতে কি এখানে কি রয়েছে একটা মেশিন থাকে, সেই মেশিনটার নাম হচ্ছে এইইডি। ওকে, এটাকে বলে ডিফিব্রিলেশন। এই ডিফিব্রিলেশন আমার হার্টের যে কারেন্ট সিচুয়েশনসটা কি রয়েছে সেই কারেন্ট সিচুয়েশনটাকে বলে দেয়। তাহলে এটা আরো পরের ব্যাপারে চলে এলো। তাহলে বেসিক প্রথমে কোনটা করতে হবে না সিপিআরটা করতে হবে, সিপিআরটাকে নিয়ে আমাদের শেখানো হবে তোমাদের, ওটাও ফার্স্ট এডের ভেতরেই পড়ে। ক্লিয়ার? বেশ, নেক্সট এবারে এসো যে এয়ার প্যাসেজ। ঠিক আছে, প্রথমেই কি বলেছিলাম না ফার্স্ট বলেছিলাম কনসাসনেস চেক করব। ঠিক আছে, কনসাস আছে কি নেই, কনসাসনেসের পর আমরা এয়ার প্যাসেজটাকে ক্লিয়ার করব। এবার এয়ার প্যাসেজ ক্লিয়ার কেমন করে করা হয় দেখো, এই যে প্রাইমারি সার্ভের মধ্যে প্রথম কি হচ্ছে এয়ার প্যাসেজ মানে নিঃশ্বাস যাতে ঠিক করে নিতে পারে সেই রকম ধরনের ব্যবস্থা করা হচ্ছে। তাহলে মাথাটা যেটা রয়েছে সেই মাথাটাকে কি করতে হবে না পিছনের দিকে টিল্ট করতে হবে। দেখো কিরকম রকম না, এটা হচ্ছে শ্বাসনালী মাথার পিছনের দিকে বা চিবুকটাকে উপরের দিকে রাখতে হবে, মানে চিবুকটা চিন যেটা থাকবে সেই চিনটা থাকবে এখন কিরকম না এরকম এই ডাইরেকশনেতে থাকবে, আর হেডটা থাকবে হচ্ছে এই ডাইরেকশনেতে। ঠিক আছে, তাহলে যেটা আমাদের কাছে নর্মাল এরকম ডাইরেকশনেতে থাকে সেটা এখন হয়ে গেছে কি চিবুকটা আমার কাছে এই ডাইরেকশনে চলে এসছে আর হেডটা চলে গেছে আমার এই ডাইরেকশনেতে। ক্লিয়ার? এই একটা ডাইরেকশন আর এদিকে আর একটা ডাইরেকশনেতে, তাহলে চিবুকটা চিন আপ হয়ে গেছে এখন। তাহলে এই যে দুটো ডাইরেকশন দেখতে পাচ্ছি এইরকম ডাইরেকশনেতে এখন আমার হেডটা চলে আসছে। এই যে হেডটাকে তুলে নেওয়ার পরে তো নেক্সট এবার কি হবে না ব্রিদিং, সেই ব্রিদিং রেটটাকে আমরা দেখবো। ব্রিদিং রেটটা কিরকম হচ্ছে না ব্রিদিং রেটটা দেখবো যে সেটা 5 to 10 সেকেন্ডসের ইন্টারভেল অন্তর অন্তর আমরা একবার ব্রিদিং রেটটাকে চেক করবো। ঠিক আছে, কত ফিল ফর 5 to 10 সেকেন্ডস, আর নর্মালদের ক্ষেত্রে 10 to 20 ব্রিথস পার মিনিট এটা হয়ে থাকে। ঠিক আছে, ওকে, কেউ একজন ইমার্জেন্সি ক্রিটিক্যাল সিচুয়েশনসে রয়েছে তার ব্রিদিং রেট কি হচ্ছে না 5 to 10, 5 থেকে 10 বার ব্রিথ করছে 1 সেকেন্ডের মধ্যে। ক্লিয়ার? আর যদি নর্মাল দেখি তাহলে তার ক্ষেত্রে কি হচ্ছে না 12 to 20, 12 থেকে 20 বার ব্রিথ করছে সে নর্মাল কন্ডিশনের মধ্যে। তাহলে কন্ডিশন অনুযায়ী আমি বুঝতে পারবো যে এনার এখন কি সিচুয়েশনস রয়েছে, এনার এখন কি সিচুয়েশনস রয়েছে। তাহলে ব্রিদিংটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো, ব্রিদিংটা কতটা ইম্পর্টেন্ট ব্রিদিং এর উপর বেস করে। ঠিক আছে, যদি দেখি যে শ্বাস চলছে তাহলে এনাকে নিয়ে আসবো রিকভারি পজিশনেতে, আর যদি দেখি শ্বাস বন্ধ হয়ে গেছে তখন একে কি করতে হবে সিপিআর দেওয়া স্টার্ট করব। তাহলে এর এবার দুটো রাস্তা আমার কাছে চলে আসছে। কি বলেছে না দেখা যাচ্ছে যে নর্মাল ব্রিদিং এ রয়েছে তো 12 to 20 ব্রিদিং পার সেকেন্ড চলছে আমার কাছে, তাহলে নর্মাল ব্রিদিং রেট রয়েছে, তাহলে এবার রিকভারি পজিশনে নিয়ে আসবো। আর যদি দেখি যে না ব্রিদিং একদম বন্ধ হয়ে যাচ্ছে তখন কি করবো আমি সিপিআর দেওয়া স্টার্ট করব। তাহলে এই হচ্ছে রাস্তা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ফার্স্ট ব্রিদিংটাই হচ্ছে আমার কাছে অবজারভেশনের জায়গা। ঠিক আছে, ব্রিদিংটাই আমার কাছে অবজারভেশনের জায়গা, আমি একে রিকভারি পজিশনে রাখবো নাকি সিপিআর দেবো। ক্লিয়ার? তার আগে কি রয়েছে তার আগে রয়েছে আমি কনসাসনেসটাকে চেক করবো, রেসপন্স করছে কিনা আগে দেখবো। ঠিক আছে, দাদা শুনতে পাচ্ছেন এটা আগে আমি জিজ্ঞেস করবো। ক্লিয়ার? ওকে, তাহলে এর উপর বেস করে এর দুটো রাস্তায় নিয়ে যাওয়া হয়। একটা হচ্ছে যদি ব্রিদিং ঠিকঠাকভাবে হয় তখন হয়ে যাবে কি রিকভারি পজিশন, আর যদি দেখা যায় যে ব্রিদিং ঠিক করে হচ্ছে না তখন হয়ে যাবে কি আমার কাছে সিপিআর। ক্লিয়ার? বেশ, নেক্সট এবারে আমরা চলে আসবো কোন জায়গাটায় না রিকভারি পজিশনস। ধরো নাও যে নর্মাল তার ব্রিদিং চলছে। ঠিক আছে, তো কত 12 to 20 পার সেকেন্ডস আমার ব্রিদিং চলছে। তাহলে রিকভারি পজিশনসে কেমন করে নিয়ে আসা হয় না রিকভারি পজিশনসে প্রথমে আর্ম দুটোকে রাইট অ্যাঙ্গেলে রাখতে হয়। ঠিক আছে, এই যে দেখো দুটো হাত রয়েছে, হাত দুটোকে কি করা হলো না দুটো হাতকে রাইট অ্যাঙ্গেলে রাখা হচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে আর্মস দুটো আমার প্রথমে রাইট অ্যাঙ্গেলে গেল। ঠিক আছে, এ দেখো এই যে চ্যাপ্টারগুলো না এই চ্যাপ্টারগুলোই যখন তুমি আবার নার্সিং পড়তে যাবে সেই নার্সিংয়ের ফার্স্ট ইয়ারে মেডিকেল সার্জিক্যাল বলে একটা টপিক থাকে, তার ভেতরেই তোমরা এটা দেখতে পাবে, ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের ভেতরে এটা পাবে। ঠিক আছে, ফান্ডামেন্টাল অফ নার্সিং বলা হয় FON, ফন বলা হয় সাবজেক্টটাকে, সেই ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের ভেতরেই তোমরা এই ফার্স্ট এড টপিকটাকে আবার পাবে।
তখনকার জন্যও কিন্তু এটা হেল্প করবে, এই মেটেরিয়ালটা তখনকার জন্যও লাগবে। ইভেন ইফ যতগুলো হেলথ অ্যাপটিটিউডের ক্লাস নেওয়া হয়েছে সেই প্রত্যেকটা হেলথ অ্যাপটিটিউডের মেটেরিয়াল যদি তুমি ভালো করে ফলো করো, সেই প্রত্যেকটা মেটেরিয়ালই তোমাদের নার্সিংয়ের ফার্স্ট ইয়ারের জন্য লাগবে কিন্তু। ক্লিয়ার? ওকে। বা প্যারামেডিক্স যারা, মেনলি যারা নার্সিং পড়তে যাচ্ছ তাদের প্রথম বছরের সিলেবাসে ওই প্রত্যেকটা টপিককে তোমরা দেখতে পাও যেগুলো তোমাদের এখানে পড়াচ্ছি আমি। ঠিক আছে? ওকে। নেক্সট কি করা হলো, প্রথমে হাত দুটোকে এরকমভাবে আমার রাইট অ্যাঙ্গেলে রাখা হলো। নেক্সট কি হচ্ছে না, নেক্সট হচ্ছে ব্রিং আপ ফার আর্ম অ্যাক্রস দ্য চিক ফ্রম দ্য নি আপ। মানে এরপরে কি হচ্ছে না, হাত দুটোকে সরিয়ে নিটা, যে এই যে হাঁটুটাকে কি করাবে, হাঁটুটাকে এরকম তোলা হবে। জানি দেখতে পাচ্ছ কিনা জানি না, এই না হাঁটুটাকে এরকম তোলা হলো, এটা হচ্ছে নি আপ। তাহলে নিটাকে আপ করা হলো। তাহলে এরপরে নি আপ কমপ্লিট হয়ে যাওয়ার পরেতে রোল ক্যাজুয়ালি টুয়ার্ডস ইউ, মানে যেদিকে রয়েছে তাহলে তার দিকেতে বা তার অপোজিট সাইডে রোল করে দাও। তাহলে কি বুঝতে পারছো না, এটা একটা দয়ের মতন স্ট্রাকচার, দেখো দয়ের মতন স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। তাহলে এই দিক থেকে এইরকম গেল, নেক্সট এইরকম, তারপর এরকম, এইভাবে এটাকে রাখা হয়। ক্লিয়ার? তাহলে এইভাবে এটাকে রাখা হচ্ছে, এটাকেই বলা হয় কি আমাদের কাছে না, এটাকে বলা হয় আমাদের রিকভারি পজিশন। ঠিক আছে? রিকভারি পজিশন। কেন স্যার রিকভারি পজিশনে নিয়ে আসা হয়? নর্মাল যদি পেশেন্টটাকে শুয়ে রেখে দিই তাহলে কি সমস্যা আছে? নর্মাল পেশেন্টটাকে শুয়ে রাখলে তার ব্রিদিং যে রেটটা রয়েছে সেই ব্রিথটা করতে তার অসুবিধা হবে। রিকভারি পজিশনসে আসলে সে হবে কি না, তাড়াতাড়ি রিকভার হবে। ঠিক আছে? ব্রিথ করার রেটটা বাড়বে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে না, দু তিনটে জিনিস। একটা হচ্ছে এই যে জিভটা আমাদের যদি নর্মাল রেখে দেয়, জিভটা ধীরে 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 কি হয় না, গলাতে আটকে যাবে, যার ফলে ব্রিথ করতে পারবে না। তাহলে প্রিভেন্টস চোকিং অন দ্য টাং অর ফ্লুইডস। তাহলে গলায় যাতে না আটকে যায় কিছু, ঠিক আছে, জিভটা যেন গলাতে না গার্ড করছে, তাহলে সেই জিনিসটা হবে না, জিভটা একটা সাইডে থাকবে, তাহলে ব্রিথ করতে পারবে। আর কনস্ট্যান্টলি কি হবে, মনিটরিং অফ দ্য ব্রিদিং ইউনিট। ঠিক আছে? তাহলে কতক্ষণ ধরে এই ব্রিথ করছে সেটাও আমি মনিটর করতে পারবো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার রিকভারি পজিশনস। তাহলে রিকভারি পজিশনসে কখন যাচ্ছি না, যখন দেখতে পাচ্ছি যে সে নর্মাল ব্রিদিং করছে। নেক্সট এর পরের যে পয়েন্টটা রয়েছে, যদি সে ব্রিদিং না করে তখন কি করতে হবে না, তখন আমাদের কাছে আসবো যেটা, সেটা হচ্ছে সিপিআর পজিশন, এটাকে বলা হয় সিপিআর। এবার সিপিআর কিরকম ভাবে দিতে হয় দেখে নাও। ফার্স্টে সিপিআর হচ্ছে পুশ হার্ড অ্যান্ড ফাস্ট, 100 থেকে 120 কম্প্রেশনস। ঠিক আছে? 100 থেকে 120টা কম্প্রেশন পার মিনিটে। এটা একটা মেডিকেল প্রফেশনাল ছাড়া এই পার মিনিটে 120টা সিপিআর দেওয়া খুবই ডিফিকাল্ট, আগেই বলে দিলাম। ঠিক আছে? নর্মাল পার্সন যে ধরনের কোনোদিন সিপিআর দেয়নি তার কাছে কিন্তু এই 120টা সিপিআর 1 মিনিটের মধ্যে 120টা সিপিআর কমপ্লিট করা খুব ডিফিকাল্ট। ঠিক আছে? তাহলে 120টা সিপিআর দিতে হয়। ওকে, এটা হচ্ছে রুলস। এবার এই 120টা কি স্যার একবারে নিয়ে 120 বার প্রেস করা স্টার্ট করবো? না বস, একবারে নিয়ে 120 বার প্রেস করা নয়। সিপিআর কেমন করে করতে হয় সেটা আমি শিখিয়ে দেবো। ঠিক আছে? ওকে। ডেপথ থাকবে কত না, 5 to 6 সেন্টিমিটার ডেপথে। ওকে, মানে 2 to 2.4 কোন জায়গাতে না, এটাকে বলা হয় ব্রেস্ট বোন, স্টার্নাম। ঠিক আছে? এই স্টার্নামের উপরেতে প্রেশার থাকবে কিরকম ভাবে, যদি 8 বছর থেকে আমার এজ বেশি হয় তাহলে সেটাকে ডাবল হ্যান্ড প্রেশার দিতে হয়। তার মানে একটা হাত এরকম থাকছে আর তার উপর দিয়ে আরেকটা হাত এইভাবে থাকছে, এইভাবে প্রেশারটা পড়বে। বা অন্য হাতে এই সাইডে হলো, যেরকম যে কেউ যদি লেফটি হয় তাহলে এইদিকে, কেউ যদি রাইটি হয় তাহলে এই সাইডে প্রেশারটা আসবে। এই আমার কাছে এই পজিশন থেকে আমার প্রেশারটা যাবে, এইটা থাকবে কোন জায়গায় না, এটা থাকবে হচ্ছে ব্রেস্ট বোনের উপরে বা স্টার্নামের উপরে, এখানে। ক্লিয়ার? তাহলে এখানে এইভাবে পরপর প্রেশারটা পড়বে এইভাবে। ক্লিয়ার? 1 নম্বর গেল। যদি আমার 8 বছরের থেকে নিচে হয়, ঠিক আছে, তখন সিঙ্গেল হ্যান্ড প্রেশার আমি দেখতে পাবো। সিঙ্গেল হ্যান্ড প্রেশার এই সেম পজিশনেতে সিঙ্গেল হ্যান্ড প্রেশার হবে। ঠিক আছে? আর তার থেকেও যদি নিচে হয়, মানে 0 থেকে যদি 8 বছরের ভেতরে হয় বা 0 থেকে যদি ওই কয়েক মাসের মধ্যে হয়, তখন 2 ফিঙ্গার প্রেশার এরমভাবে দেওয়া হয়। মানে এইভাবে হতে পারে বা উল্টে, মানে হাতের উপর রেখে পামিং করে এই উপরে। ক্লিয়ার? ওকে। তাহলে এই হচ্ছে আমার পরপর সিপিআর এর প্রেশারের, মানে প্রেশার যেটা হয় সেই জায়গাটা। এর একটা রেশিও রয়েছে, কিরকম ভাবে হয়, 30টা কম্প্রেশন ফার্স্টটা কমপ্লিট করতে হয়। ঠিক আছে? 30 কম্প্রেশন টু ব্রিদিং, 30 কম্প্রেশন টু ব্রিদিং, এইভাবে হবে। ঠিক আছে? এটা কতবার না, 4বার হবে, 4টে সেট হবে। মানে 120 বার যদি আমাকে সিপিআর করতে হয়, প্রথমে 30 টাইমস কম্প্রেশনস, 2 টাইমস মাউথ টু মাউথ ব্রিদিং বা 2 টাইমস ব্রিথ তাকে করানো। ঠিক আছে? এই ব্রিথ করানোর জন্য ব্রিদিং ক্যাপ পাওয়া যায়, ব্রিদিং কাপ। সেই ব্রিদিং কাপ মুখের মধ্যে লাগিয়ে সে তার থ্রু দিয়ে ব্রিথ করা। ঠিক আছে? আবার 30 টাইমস কম্প্রেশন, 2 টাইমস ব্রিদিং। ঠিক আছে? এইভাবে এটাকে কনস্ট্যান্ট চালাতে হবে, এই জিনিসটাকে এবারে কনস্ট্যান্ট চালাতে হবে। ঠিক আছে? তাহলে এটাকেই বলা হয় সিপিআর। ওকে। যার ফলে কি হবে না, চেস্টটা আবার রিকয়েল, তার যে ব্রিদিং প্রসেসটা, সেই ব্রিদিং প্রসেসটা সে যাতে আবার রিকয়েল করতে পারে, সে যেন ওটাকে আবার ফেরত পেতে পারে, তার কারণের জন্য এই প্রসেসটাকে করা হয়। তাহলে এটাকে সিপিআর বলা হয়। ওকে, বেশ। তো এই যে সিপিআর প্রসেসটা কেমন করে করা হয় সেটাও একবার দেখে নি, একটু আগে তোমাদের শিখিয়ে দিয়েছি। তবু এ দেখো, 2 হ্যান্ডস ইন্টারলকড, দুটো হ্যান্ডস ইন্টারলকড হয়েছে,
5 to 6 সেন্টিমিটার ডেপথ, পুশ হার্ড অ্যান্ড ফাস্ট, ঠিক আছে, 120 টাইমস পার মিনিট, 120 টাইমস পার মিনিট এডে ব্রিদিংটা চলবে, ঠিক আছে। এটা হচ্ছে কার ক্ষেত্রে, না এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে, ওভার 8 ইয়ার্স, 8 বছরের থেকে যারা বড় তাদের ক্ষেত্রে। নেক্সট 1 to 8 ইয়ার্সের মধ্যে সিঙ্গেল হ্যান্ড কম্প্রেশন থাকবে, ঠিক আছে। ডেপথ থাকবে কত, 1/3 অফ চেস্ট মানে 5 সেন্টিমিটার্স, ক্লিয়ার। ইনিশিয়ালি রিডিউস দ্য ব্রিথ বিফোর দ্য কম্প্রেশন, ঠিক আছে, মানে কি করা হবে না আগে একবার ব্রিথ করে নিলাম, তারপরে আমি কম্প্রেশনস দিতে স্টার্ট করব। এর ক্ষেত্রে কীরকম হবে না, গিভ 5 আচ্ছা রেস্কিউ ব্রিথস ফার্স্ট, প্রথমে 5বার রেস্কিউ ব্রিদিং করিয়ে দাও, তারপর কম্প্রেশন করো। আগে ফার্স্টে 5বার ব্রিদিং করিয়ে দাও, তারপরে কম্প্রেশনস করো। এর ক্ষেত্রে কীরকম হবে, 30 মানে কম্প্রেশনস 2 টাইমস ব্রিদিং, 30 কম্প্রেশনস 2 টাইমস ব্রিদিং, এইভাবে এটা চলতে থাকবে, ঠিক আছে। আর চাইল্ডের ক্ষেত্রে কীরকম, একদম বাচ্চা, সেখানে 2 ফিঙ্গার্স আমাদের কাছে দেখতে পাবো কম্প্রেশনস রয়েছে। ডেপথ হচ্ছে 1/3, চেস্টের মধ্যে 4 সেন্টিমিটার্সের কাছাকাছি। অ্যান্ড ডোন্ট ওভার দ্য টিল হেড, মানে হেডটা যেন উল্টে না যায়, ঠিক আছে, হেডটাকে যেন সাপোর্ট দিয়ে রাখবে, কারণ ওদের এখনো ঘাড় শক্ত হয়নি, ঠিক আছে, আন্ডার 1 ইয়ার্স, ঘাড় এখনো ঠিকঠাক রেডি হয়নি। তাহলে এই যে জায়গাটা, হেডটা যেন উল্টে না যায়, তাহলে হেডটা আমাকে সাপোর্ট দিতে হবে, এখানে হেডটা সাপোর্ট দিয়ে রাখতে হবে, ওকে। তাহলে মাথাটা যেন উল্টো দিকে না চলে যায়, তাই হেডটাকে এবার সাপোর্ট দিয়ে এরকমভাবে হাতের মধ্যে রেখে কম্প্রেশনস করা হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কাছে সিপিআর এজ অনুযায়ী কিভাবে করতে হয়। যে কোনো টাইমে সবাইকে এই একই প্রসেসে সিপিআর দেখায়, দেখবে সিনেমাতে গেল ওই সবাইকে এরকম সিপিআর দিচ্ছে, ওইভাবে সিপিআর হয় না, ঠিক আছে। তাহলে সিপিআর করার জন্য একটা এই প্রসেস থাকে, তাহলে এইভাবে করতে হয়। এবার সিপিআর এর যে সাইকেলটা, সেই সাইকেলটা কেমনভাবে হয় সেটাও দেখে নিই। তাহলে সিপিআর আমরা বুঝতে পারলাম না, যখন দেখতে পাচ্ছি যে সে আর ব্রিথ করছে না, ঠিক আছে, 5 to 6 টাইমসের থেকেও কমে গেছে পার সেকেন্ডসে তার ব্রিদিং, ওকে, তখন কি করা হবে, তাকে সিপিআর কন্ডিশনসে নিয়ে যাওয়া হবে। তো সিপিআর এর যে সাইকেলটা হচ্ছে, সেই সাইকেলটা হচ্ছে এরকম ধরনের, ঠিক আছে, সেই সাইকেলটা হচ্ছে এরকম ধরনের। ফার্স্ট এখান থেকে প্রথম হচ্ছে নীল বিসাইড ক্যাজুয়ালি, ঠিক আছে, কোনো একটা পেশেন্ট রয়েছে, তার পাশে আমি হাঁটু মুড়ে বসলাম। হাঁটু মুড়ে বসার পরেতে এইভাবে পজিশনস ইয়োর সেলফ ক্লোজলি, মানে কাছাকাছি থাকবে, অনেকটা দূরে নয়, তাহলে তুমি প্রেশারটা দিতে পারবে না ঠিকঠাক, ঠিক আছে, কাছে এলো। নেক্সট হচ্ছে হ্যান্ড প্লেসমেন্ট, হাতের যে প্লেসমেন্টটা কোন জায়গায় হবে, না হ্যান্ডের প্লেসমেন্টটা হবে ঠিক এই রকম পজিশনেতে। এটা কোন জায়গায়, না এটা হচ্ছে স্টারনাম, আমাদের স্টারনাম বা ব্রেস্টবোন বলা হয় এই জায়গাটাকে, ঠিক আছে। তাহলে এই পজিশনেতে আমি হ্যান্ডের প্লেসমেন্টটা করলাম। প্লেসমেন্ট কীরকম হবে, হ্যান্ড হবে ইন্টারলকড বা ফিঙ্গার, ঠিক আছে, ফিঙ্গারের মধ্যে ইন্টারলকিং দেখতে পাবো, ইন্টারলকিং দ্য ফিঙ্গার, ওয়েট এ মিনিট, এই হচ্ছে একটা, এই আর একটা হ্যান্ড গেল, ইন্টারলকিং হলো, এরপরে যাবে, ঠিক আছে, ইন্টারলকিং দ্য ফিঙ্গার, এই জায়গাটা দিয়ে আমি প্রেশার দেবো, এই জায়গাটা দিয়ে আমি প্রেশার দেবো, ঠিক আছে, ওকে, ইন্টারলকিং দ্য ফিঙ্গার, এই হাত আমার এটা খোলা থাকতে পারে, কিন্তু এই হ্যান্ডটা আমার ইন্টারলকিং থাকবে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে কি 30 কম্প্রেশনস, কনস্ট্যান্ট কতগুলো কম্প্রেশনসকে দেখতে পাবো, 30 কম্প্রেশনস পর, ওকে। অ্যান্ড ওপেন এয়ার প্যাসেজকে ওপেন করার পর 2 রেস্কিউ ব্রিদিং, এগেন ইউজ যদি এইডি থাকে আমার কাছে, তাহলে এইডি হচ্ছে একটা মনিটরিং, এটাকে বলা হয় কি অটোমেটেড ডিফিব্রিলেটর, ওকে, অটোমেটেড ডিফিব্রিলেটর। এই এইডিটা কি করবে না, ইমিডিয়েটলি আমাকে রেসপন্স করা যে তার হার্টে এখন কীরকম ব্রিদিং হচ্ছে কি হচ্ছে না, তার কার্ডিয়াক আউটপুট কি আসছে। তাহলে এটা একটা মেশিন, এটা সবার কাছে না থাকতেও পারে। তাহলে আমাকে যেটা কনস্ট্যান্ট করতে হবে সেটা হচ্ছে কি না 30 টাইমস কম্প্রেশনস অ্যান্ড 2 টাইমস ব্রিদিং, এ দেখো এই সাইকেলটা আমাকে কন্টিনিউ করতে হবে। তো এই যে রেশিওটা, এই রেশিওটাকে কি বলা হয় না, এই রেশিওটা হচ্ছে 30:2 রেশিও, ঠিক আছে, এই রেশিওটাকে বলা হয় 30:2 রেশিও। 30 টাইমস কম্প্রেশনস, 2 টাইম রেস্কিউ ব্রিদিং, ক্লিয়ার, ওকে। আর বাচ্চাদের ক্ষেত্রে কি রয়েছে না, বাচ্চাদের ক্ষেত্রে মানে 8 বছর, 1 বছর থেকে 8 বছরের মধ্যে কি দেখতে পাবো না, 1 বছর থেকে 8 বছরের প্রথমে 5 টাইমস রেস্কিউ ব্রিদিং, তারপরে আমি কম্প্রেশন করা স্টার্ট করব সিঙ্গেল হ্যান্ড, ক্লিয়ার, বেশ। নেক্সট এরপরে চলে এসো, যদি দেখতে পাওয়া যায় যে এটা তো গেল যে পেশেন্ট রয়েছে তার ব্রিদিং এর রেসপেক্টে, তাহলে ইমার্জেন্সি সিচুয়েশনে আর একটা কন্ডিশনস আমাদের কাছে হতে পারে, সেটা হচ্ছে যদি কোনো খাবার গলায় আটকে গেল, ঠিক আছে, কাশি হতে শুরু করেছে, ঠিক আছে, বা অনেক জায়গায় দেখতে পাই কি শ্বাস বন্ধ হতে শুরু করেছে, ঠিক আছে, এইরকম দুটো কন্ডিশনস আমাদের কাছে। তাহলে খাবার বা কোনো একটা জিনিস ফার্স্ট এডের মধ্যে নেক্সট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কি না রেস্কিউ, কি কোন জায়গা থেকে রেস্কিউ করব, না রেস্কিউ হচ্ছে এয়ারওয়ে ব্লকেজ, মানে শ্বাসনালী অবরুদ্ধ হয়ে গেছে। তাহলে শ্বাসনালী অবরুদ্ধ হয়ে যাওয়ার থেকে আমি কেমন করে একে রেস্কিউ করতে পারি কোনো একটা পেশেন্টকে, ঠিক আছে। তাহলে প্রথমের পার্টটা আমরা বুঝতে পারলাম যে অচেনা একজন ব্যক্তি রয়েছে, সেই অচেনা ব্যক্তি রাস্তার মধ্যে যদি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল বা তার একটা কিছু ক্রিটিক্যাল কন্ডিশন রয়েছে, তাকে আমরা কেমন করে রেস্কিউ করব। এবার তুমি কোনো একটা রেস্টুরেন্টে গেছো, রেস্টুরেন্টে গিয়ে দেখতে পাচ্ছ কেউ একজন খেতে বসেছে, খেতে বসার পর হঠাৎ করে তার খুব কাশি হচ্ছে, তার দম আটকে আসছে, কেননা তার শ্বাসনালীতে ব্লকেজ হয়ে গেছে, কোনো একটা খাবার শ্বাসনালীর মধ্যে চলে গেছে, তখন কি করবে, ঠিক আছে। নেক্সট এই স্টেপটার জন্য এবার আমরা চলে এসো। নেক্সট হচ্ছে কি না এয়ারওয়েজ ব্লকেজ,
এয়ারওয়ে ব্লকেজ যেটা রয়েছে সেই ব্লকেজ দু রকমের হতে পারে, দু রকমের ব্লকেজ নর্মালি দেখতে পাই। একটা বলা হয় আংশিক ব্লকেজ, মানে মাইল্ড অবস্ট্রাকশন। ঠিক আছে, মাইল্ড অবস্ট্রাকশন যখন হচ্ছে সেক্ষেত্রে আমাদের কি হবে না, তাকে এনকারেজ করে, চলো কাশো কাশো আরো যত পারবে, কাশি হচ্ছে স্যার আরো কাশাও। ঠিক আছে, যত কাশবে তত ভেতর থেকে এয়ার প্রেশারের কারণে জন্য যে খাবারটা আটকে রয়েছে সেটা বেরিয়ে আসার চান্সেস থাকবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি এবল টু স্পিক। কখন বুঝতে পারবো যে এটা মাইল্ড ব্লকেজ হয়ে রয়েছে বা মাইল্ড অবস্ট্রাকশন হয়ে রয়েছে? তা মাইল্ড অবস্ট্রাকশনে সেই পেশেন্ট কথা বলতে পারবে। ঠিক আছে, সেই পেশেন্ট কি রয়েছে না কথা বলতে এবল টু স্পিক, ফোর্সফুলি কাফিং অ্যান্ড উইজিং। ঠিক আছে, এইগুলো দেখতে হবে। উইজিং মানে এই জিনিসটা, এইটা হচ্ছে উইজিং, দম নিচ্ছে আটকাচ্ছে, এটা হচ্ছে উইজিং। ঠিক আছে, ওকে, এই যে উইজিং, এই কন্ডিশনস হচ্ছে এবল টু স্পিক, কথা বলতে পারছে কিন্তু তখন হচ্ছে। ঠিক আছে, তখন কি করতে হবে, তাকে এনকারেজ করতে হবে যাতে সে কাশে। কাশলে কি হবে না, এই মাইল্ড অবস্ট্রাকশন খুব সহজেই ওখান থেকে কিওর করা যায়। এবার যদি ক্রিটিক্যাল অবস্ট্রাকশন হয়, যেখানে কি দেখতে পাবো না ক্যানট স্পিক, এ কথাই বলতে পারছে না। ঠিক আছে, ওকে, সময় সময় উইক হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে দুর্বল হয়ে যাচ্ছে, হাত পা ছেড়ে দিচ্ছে, এরকম ধরনের। ফেসটা কিরকম না ব্লু কালারের হয়ে যাচ্ছে, দেখতে পাবো এই ব্লু কালারের ফেস হয়ে যায়, একে সাইনোসিস বলা হয়। তাহলে ব্লু কালারের ফেস হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এ হচ্ছে আমার কি সিভিয়ার অবস্ট্রাকশনের কন্ডিশনের মধ্যে পৌঁছে গেছে, সিভিয়ারলি এখন অবস্ট্রাক্টেড কন্ডিশন। ঠিক আছে, একে কেমন করে আমরা কিওর করব? সিভিয়ারলি অবস্ট্রাক্টেড কন্ডিশনসের মধ্যে গেলে প্রথমে এই জায়গাটাতে আমরা যেতে হয়। কিরকম করা, দেখো এখানে কি হচ্ছে না এবিলিটি টু স্পিক, যদি কথা বলতে পারে, ওকে, তাহলে সেই ক্ষেত্রে কি রয়েছে না এখানে চেষ্টা করতে হবে তাকে কাশানো। যদি না পারে এইরকম ধরনের ব্লু কালারের ফেস হয়ে যায়, তাহলে এটাকে বলা হয় দেখো সায়ানোসিস। ওকে, স্কিনটা কিরকম হয়ে যাচ্ছে, স্কিন অ্যান্ড লিপস এগুলো ব্লু কালারের হয়ে যাচ্ছে, তাহলে সাইনোসিস। বাচ্চাদের ক্ষেত্রে সিভিয়ার অবস্ট্রাকশন হলে তাদের সাইনোসিসে তো হবেই, তার সঙ্গে সঙ্গে দেখতে হবে তারা কাঁদছে কিন্তু কোনো আওয়াজ বেরোচ্ছে না। ঠিক আছে, দে আর ক্রাইং, তারা কাঁদছে কিন্তু কোনো সাউন্ড নেই। তাহলে এইরকম ধরনের বেবি কি করছে, স্ট্রাগল করছে কিন্তু তাদের কোনো সাউন্ড বেরিয়ে আসছে না। তাহলে এটা হচ্ছে কি ইনফ্যান্ট চোকিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই, ইনফ্যান্টের চোকিং এর ক্ষেত্রে আমরা এই কন্ডিশনসটাকে দেখতে পাই। তাহলে এই জায়গাটাকে ওভারকাম করবো কেমন করে না, ওভারকাম করা হচ্ছে প্রথমে বড়দের ক্ষেত্রে দেখিনি, প্রথম হচ্ছে কি ব্ল্যাক ব্লো বলা হয় বা ব্যাক থ্রাস বলা হয়। থ্রাস মানে হচ্ছে জাস্ট পুশ করা, মানে চাপড়ানো নয় কিন্তু। ঠিক আছে, মানে ব্যাক থ্রাস, এটাকে বলা হয় থ্রাশিং। ঠিক আছে, এই জায়গা দিয়ে করা হবে, পাম দিয়ে করা হবে। ঠিক আছে, ব্যাক থ্রাশিং, এটা হচ্ছে ব্যাক থ্রাশিং। আর তার সঙ্গে সঙ্গে অ্যাবডোমিনাল থ্রাশিং। অ্যাবডোমিনাল থ্রাশ মানে কোন জায়গায় না, এটা যদি আমাদের কাছে স্টার্নাম হয় সেখান থেকে এক হ্যান্ড মানে এইটুকু জায়গা নিচে এই অ্যাবডোমেনটা এই জায়গাতে এইভাবে প্রেশার দেওয়া হয়। ঠিক আছে, প্রেশার দিয়ে কোনো একটা পেশেন্টকে এরম ধরে নিই উল্টো দিক থেকে, এখান থেকে চাপ দিলে এরমভাবে সামনে থেকে ঝুঁকিয়ে যদি এরকম চাপ দেওয়া হয়, উল্টো দিক থেকে এইভাবে চাপ দেওয়া হয়, তাহলে এটাকে বলা হয় অ্যাবডোমিনাল থ্রাশ। ঠিক আছে, পুটস কিরকম না ইনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস, মানে এ দেখো ইনওয়ার্ডস ভেতরের দিকে অ্যান্ড আপওয়ার্ডস। ঠিক আছে, অ্যান্ড অ্যাবভ দ্য বেলি বাটন, তাহলে বেলি বাটন যেটা রয়েছে নাভির ঠিক একটু উপরে। ওকে, নাভির ঠিক একটু উপরে এখানে কি হবে না ইনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস থ্রাশ, ইনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ড থ্রাশ। তাহলে এটা হচ্ছে অ্যাবডোমিনাল থ্রাশ। আর ব্যাকওয়ার্ড থ্রাশ যেটা, সেটা হচ্ছে ফার্মলি, ঠিক আছে, বিটুইন কোথায় শোল্ডার অ্যান্ড ব্লেডস, মানে এই যে দুটো সাইডে আমাদের কাছে দুটো, এই দুটো সাইডস রয়েছে, এই দুটো হচ্ছে আমাদের কাছে ব্লেডস, আর এটা হচ্ছে আমাদের কাছে শোল্ডার্স, কাঁধ। তাহলে শোল্ডার্স আর ব্লেডের মাঝখানেতে এই জায়গাতে একটা থ্রাশ থাকবে, প্যাট নয়, চাপড়ানো নয়, এটাকে প্যাটিং বলে, আর এটাকে থ্রাশ বলা হয়। এইরকম ভাবে যদি সেটাকে মারা হয় সেটাকে থ্রাশিং বলা হয়। তাহলে থ্রাশ। ওকে, বাচ্চাদের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে ইনফ্যান্ট ব্যাক ব্লো, এগেন পিছনের থ্রাশ, আর তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে চেস্ট থ্রাশ। ওদের ক্ষেত্রে চেস্ট থ্রাশ হবে কিরকম না টু ফিঙ্গার। ঠিক আছে, টু ফিঙ্গার, ইউজ টু ফিঙ্গার টু সেন্টার অফ দ্য ব্রেস্ট বোন। ওকে, সিপিআর এর মতন, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ইনফ্যান্টের থ্রাশিং, আর এরকম ভাবে দেখতে পাবো দুটো। আর এটা হচ্ছে ব্যাক থ্রাশ আর অ্যাবডোমিনাল থ্রাশ দেখতে পাওয়া যায় কার ক্ষেত্রে না অ্যাডাল্টের ক্ষেত্রে। ঠিক আছে, যদি কখনো কোনো এয়ার প্যাসেজ চোক হয়ে যায় তাহলে এই জায়গায় এই প্রসেসের মাধ্যমে আমরা রেস্কিউ করতে পারি। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট এরপরে এগিয়ে এসো, দেখো এই দুটোকেই আমি ডায়াগ্রামেটিক্যালি করে রেখেছি। ঠিক আছে, এই দুটোকেই আমি ডায়াগ্রামেটিক্যালি এখানে করে রেখেছি, বেশ। নেক্সট এরপরে এসো ব্লিডিং। ঠিক আছে, মাল্টিপল টাইপের আমরা ব্লিডিং দেখতে পাই, যে কোনো একটা জায়গা যদি কেটে যায়। ঠিক আছে, ফার্স্টে 3 নম্বর কেস এবার যেটা রয়েছে সেটা হচ্ছে কোনো একটা জায়গা কেটে গেছে, ইনজিওর্ড হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে। তাহলে সেই ব্লিডিংকে কত রকমের আগে ব্লিডিং হয় জেনে নিই, তারপর তাকে আটকানোর প্রসেস আমরা দেখবো। ঠিক আছে, ব্লিডিং আমাদের কাছে মেনলি 4 রকমের দেখতে পাই। ঠিক আছে, একটা বলে আর্টারিয়াল ব্লিডিং, যেখানে ধমনী কেটে যাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে ধমনী কেটে যাওয়া। ধমনী কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বেরোয়। ঠিক আছে, কোনো একটা জায়গায় যখনই ধমনী কেটে যাবে ফিনকি দিয়ে রক্ত বেরোবে, আর এটা হচ্ছে সব থেকে বেশি লাইফ থ্রেটেনিং। ঠিক আছে,
সবার আগে এই সবগুলো ব্লিডিং যদি কারোর মতো দেখতে পাই, তাহলে সবার আগে যে পেশেন্টটা মানে সেই পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন হবে সেটা হচ্ছে যার এই আর্টারিয়াল ব্লিডিং হচ্ছে। ঠিক আছে, যার এই আর্টারিয়াল ব্লিডিং হচ্ছে তার মধ্যে সব থেকে আমি আগে ক্রিটিক্যাল কন্ডিশনস দেখতে পাবো। ক্লিয়ার হলো? নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ক্যাপিলারি বা ভেনাস ব্লিডিং। ঠিক আছে, মানে শিরা দিয়ে রক্তপাত। ঠিক আছে, এক্ষেত্রে ফিনকি দিয়ে রক্ত বেরোয় না, ধীরে ধীরে রক্ত বেরোবে, আর রক্তের রং দুটোর ক্ষেত্রে আলাদা। ঠিক আছে, যদি ধমনী দিয়ে রক্ত বেরোয় সেই রক্তের রংটা কিরকম হবে না, সেটা হচ্ছে ব্রাইট রেড। ঠিক আছে, সেটা হবে ব্রাইট রেড। আর এর ক্ষেত্রে কি হবে না, এটা হবে ডার্ক রেড। আর এটা ডেঞ্জারাস কখন না, অনেকটা পরিমাণ যখন রক্ত বেরিয়ে যাবে তখন এটা ডেঞ্জারাস। ঠিক আছে, অনেকটা পরিমাণ ব্লাড লসের কারণের জন্য এখানে দেখতে পাবো কি অনেকটা পরিমাণ যখন ব্লাড বেরিয়ে যাচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে ডেঞ্জারাস। এদের ক্ষেত্রে কি হচ্ছে স্প্রাউটিং মানে ছেটকাচ্ছে, আর এদের ক্ষেত্রে দেখতে পাবো কি স্টেডি ফ্লো, ধীরে ধীরে ফ্লো হয়ে বেরোচ্ছে। ক্লিয়ার? ওকে। এছাড়া নতুন কোনো একটা জায়গায় ছড়ে গেল, এটা আমাদের নর্মালি সবার হয়ে থাকে। কিরকম, কোনো একটা জায়গা ছুলে গেল বা ছড়ে গেল, সেই ছড়ে যাওয়া জায়গাটাতে যে রক্তটা যেভাবে দেখতে হয় সেটাকে এইভাবে দেখতে পাওয়া যায়। ওকে, এটাকে বলে ক্যাপিলারি ব্লিডিং। তাহলে ক্যাপিলারি ব্লিডিং এটা হচ্ছে নেক্সট মাইনর রিস্ক। অটোমেটিক্যালি বুঝতে পারছো যে এটার ক্ষেত্রে কি দেখতে পাবো না, এটা হচ্ছে মাইনর রিস্কের। আর এর মধ্যে কি সারফেস স্ক্র্যাপস, মানে সারফেস যেটা রয়েছে সেটা স্ক্র্যাপ মানে ছুলে গেছে, উঠে গেছে। ওকে, বা এটাকে বলে উজিং। এর আরেকটা নাম হচ্ছে কি উজিং। কোনো একটা জায়গা সারফেস ছিল, সেই সারফেসটাতে ঘষে গেছে, হাতটা ছুলে গেছে, ছুলে গেলে যে ব্লিডিংটা হচ্ছে সেটা হচ্ছে কি ক্যাপিলারি ব্লিডিং। ওকে, নেক্সট এটা যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারনাল ব্লিডিং। ইন্টারনাল ব্লিডিং মানে কোনো একজন খুব জোরে কোথাও একটা ধাক্কা খেয়েছে, ধাক্কা খাওয়ার পরেতে একটা জায়গা দেখতে পাচ্ছে নীল হয়ে গেছে ভেতর থেকে, কিন্তু উপর দিয়ে কোনো রক্ত বেরোচ্ছে না। ঠিক আছে, কিন্তু ভেতরে একটা কালশিটে পড়ে গেছে। ঠিক আছে, কালশিটে আলাদা জিনিস, এটা কালশিটেটা একটুখানি জায়গা না, অনেকটা বড় জায়গায়, তখনই সেটা হচ্ছে ইন্টারনাল ব্লিডিং। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে এ দেখো, বার্সিং অ্যান্ড সোয়ালো, ফুলে যাবে সেই জায়গাটা। ওকে, হিডেন ডেঞ্জার, এটা হচ্ছে কি হিডেন ডেঞ্জার, ভেতরে ইন্টারনালি ব্লিডিং হয়ে রয়েছে, ইন্টারনালি সেখানে ব্লিডিং হয়ে রয়েছে। ক্লিয়ার? ওকে, তাহলে সাইন অফ শক, মানে কোনো একটা জায়গায় জোরে ধাক্কা লাগার সাইন। এটা সাইন অফ কি শক, শক মানে এখানে একটা জোরে ধাক্কা লেগেছে বা কোনো একটা জায়গাতে এখানে খুব জোরে এখানে আঘাত পেয়েছে, তাহলে এটা হচ্ছে কি সাইন অফ শক। ক্লিয়ার? তাহলে ব্লিডিং এই 4 রকমের আমরা দেখতে পাই। এবার এই যে প্রত্যেকটা ব্লিডিং রয়েছে, ব্লিডিং এর ক্ষেত্রে একে প্রিভেন্ট কেমন করে করা হয়। যদি কোনো জায়গায় আমরা দেখতে পাই যে ডাইরেক্ট ব্লিডিং হচ্ছে মানে রক্ত বেরোচ্ছে, তিনটে কন্ডিশনসে আমরা ডাইরেক্ট ব্লিডিং দেখতে পেয়েছি, তাই তো? একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে শিরা, আর একটা হচ্ছে ছুলে যাওয়া। এই তিনটে জায়গাতে ডাইরেক্ট ব্লিডিং হচ্ছে। ডাইরেক্ট ব্লিডিং হলে প্রথম যেটা কি করতে হবে না, ডাইরেক্ট প্রেশার। ঠিক আছে, সেই জায়গাটাতে সরাসরি চাপ দিয়ে বন্ধ করতে হবে রক্ত। ঠিক আছে, সেই জায়গাতে যে রক্তটা মানে বেরোচ্ছে সেটাকে কি করতে হবে, সরাসরি চাপ দিয়ে বন্ধ করতে হবে। তাহলে ডাইরেক্ট প্রেশার অ্যাপ্লাই, ফার্ম প্রেশার ডাইরেক্টলি ইনটু দ্য উন্ড, মানে ফার্ম মানে বেশ ঠিকঠাক চাপ দিয়ে। ঠিক আছে, ওই ধরে রেখে নয়, ধরে রেখে নয়, চাপ দিয়ে ওটাকে বন্ধ করতে হবে রক্তটাকে। ঠিক আছে, অ্যাপ্লাই ফার্ম প্রেশার ডাইরেক্টলি ইনটু দ্য উন্ড। ঠিক আছে, আর রিমুভ দ্য অরিজিনাল ড্রেসিং, মানে যদি এই জায়গাটা এরকমভাবে এটাকে দিয়ে এর উপর ড্রেসিং করা হয় তাহলে এটা যেন খোলা না হয়, এটা বলা হচ্ছে। নেক্সট কি রয়েছে, এলিভেট, হাতটাকে উঁচু করে রাখতে হবে। যদি এক্সেসিভ ব্লিডিং হচ্ছে তাহলে হার্টের উপরে হাতটাকে রাখতে হবে। ঠিক আছে, যদি এখানটা কাটা থাকে তাহলে হাতটাকে তুলে রাখতে বলেছে, মানে এলিভেশনস করে রাখতে বলেছে, মানে হার্টের উপরে থাকবে হাতটা। ঠিক আছে, হার্টের যে লেভেল রয়েছে তার থেকে উপরে থাকবে হাতটা। ক্লিয়ার? এতে কি হবে, রিডিউস দ্য ব্লাড প্রেশার টু দ্য উন্ডস। তাহলে ব্লাড প্রেশার যেখান দিয়ে রক্তটা বেরিয়ে যাচ্ছে সেই জায়গার যে প্রেশারটা, সেই প্রেশারটা কমে যাবে। ঠিক আছে, তাহলে রিডিউস দ্য ব্লাড প্রেশার টু দ্য উন্ডস, তাহলে হাতটাকে তুলে রাখতে হবে, আর যে ড্রেসিংটা করা হবে সেই ড্রেসিংটা ফার্মলি টাইট ড্রেসিং করতে হবে। নেক্সট এই হচ্ছে গল্প, এই হচ্ছে আমার কাছে গল্প। যে কোনো রকমের যদি দেখতে পাই যে ব্লিডিং হচ্ছে, ঠিক আছে, ইন্টারনাল নয়, শুধুমাত্র ডাইরেক্টলি ব্লিডিং হচ্ছে, তাহলে প্রথমে সেই জায়গাটাকে প্রেস দিয়ে বন্ধ করতে হবে। ওকে, চাপ দিয়ে বন্ধ করতে হবে। হাতটাকে বা যে জায়গাতে হয়ে রয়েছে সেটাকে এলিভেট করে রাখতে হবে, তুলে রাখতে হবে যতটা। যদি পায়ের কোথাও হয়ে থাকে তাহলে পাটাকে এলিভেট করে রাখতে হবে, শুয়ে পেশেন্টটাকে পাটা উপরের দিকে থাকবে। ঠিক আছে, ওকে, এলিভেট করে রাখতে হবে। ব্যান্ডেজিং করতে হবে সেই জায়গাটা, ভালো করে টাইটলি ব্যান্ডেজ করতে হবে, ব্যান্ডেজ যেন রিমুভ না করা, খুলে দেওয়া যেন না হয়। ঠিক আছে, ব্যান্ডেজিংটা টাইটলি করতে হবে। আর যদি ইন্টারনাল ব্লিডিং আমরা দেখতে পাই, ঠিক আছে, ইন্টারনাল ব্লিডিং, সেক্ষেত্রে কি হচ্ছে না, থ্রেট অফ শক যদি এরকম হয়ে থাকে, ঠিক আছে, তাহলে ডাইরেক্টলি লে ডাউন, শুয়ে পড়তে হবে, মানে পেশেন্টকে শুয়ে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে কিপ ওয়ার্মস আর ইএমএস, ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস, ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেসকে কল করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে কি করছে, পেশেন্ট শুয়ে থাকবে,
ওকে, তার সঙ্গে সঙ্গে কি দেখতে পাবো, তার সঙ্গে সঙ্গে তাকে ওয়ার্ম, কারণ তার শিভারিং হতে স্টার্ট করবে, ঠান্ডা লাগতে শুরু করবে, কাঁপুনি দেবে। সেই কাঁপুনির জন্য তাকে ওয়ার্ম কন্ডিশনসে রাখতে হবে, কিছু একটা চাপা দিয়ে রাখতে হবে, কম্বল হোক বা যাই হোক না কেন, তাকে ওয়ার্ম কন্ডিশনসে রাখতে হবে। আর কি দেখতে পাবো না, ইএমএস, ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেসকে কল করো। তাহলে এই রকম ধরনের যেটা ডাইরেক্টলি ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রে আমার এই তিনটে প্রসেস, আর যদি ইন্টারনাল ব্লিডিং হয় সেক্ষেত্রে আমার এই প্রসেসটা চালাতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে ব্লিডিং এর রেসপেক্টে দেখতে পেলাম এই যে ব্লিডিং এর রেসপেক্টে, এ দেখো যদি আর্টারিয়াল ব্লিডিং হয়, এইরকম যদি কন্ডিশনস হয়ে থাকে, এটা হচ্ছে আর্টারিয়াল ব্লিডিং, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। এটা হচ্ছে ভেনাস ব্লিডিং, ডার্ক কালারের ধীরে ধীরে রক্ত বেরোচ্ছে। এটা হচ্ছে ওজিং বা ক্যাপিলারি ব্লিডিং, ঠিক আছে, উপরটা ছুলে গেছে সেখানে। আর এটা হচ্ছে ইন্টারনাল ব্লিডিং। ঠিক আছে, কেমন করে কি ট্রিটমেন্ট হবে? প্রথম হচ্ছে ডাইরেক্ট প্রেশার, ওই জায়গাটাকে চেপে ধরো, ডাইরেক্ট প্রেশার, এলিভেট, তুলে রাখো। নেক্সট কি বলছে, ফার্স্ট এড, ব্যান্ডেজিং, ব্যান্ডেজ করে দিলাম। নেক্সট কি হবে না, তাকে ওইভাবে শুয়ে রেখে, যদি এটা আমার কাছে থ্রেট অফ শক যদি হয়ে থাকে, এরকম যদি থ্রেট অফ শক এই কারণের জন্য হয়ে থাকে, ঠিক আছে, এটা হচ্ছে সাইন অফ শক। আর এটা হচ্ছে ট্রিটমেন্ট। কেমন করে করবো না, ট্রিটমেন্ট হচ্ছে লে ডাউন, কিপ ওয়ার্ম, আর ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস। ঠিক আছে, ওকে। কোনো এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, যদি কারোর ইন্টারনাল ব্লিডিং হয়ে থাকে তাকে কোনো রকমভাবেই কোনো খাবার বা জল দেওয়া যায় না। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডোন্ট গিভ ফুড অর ড্রিঙ্ক। ঠিক আছে, ইন্টারনাল ব্লিডিং এর কন্ডিশনসে কোনো ফুড অর ড্রিঙ্ক এখানে তাকে দেওয়া যায় না। ঠিক আছে, তাতে কি হয় না, তাতে ব্লাড যেটা সেটা ভমিট করতে পারে, রক্তের মাধ্যমে গলা দিয়ে মুখ দিয়ে বেরিয়ে আসতে অনেক কাণ্ড হতে পারে। তো সেই কারণের জন্য তাকে কোনো খাবার কিন্তু এই সময় দেওয়া যাবে না। ক্লিয়ার, বোঝা গেল? বেশ। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে ইনজিউরি। কোনো একটা জায়গায় ইনজুরি কত রকমের হতে পারে, ইনজুরি কত রকমের হতে পারে, ঠোঁকা লাগা, খোঁচা লাগা, ফেটে যাওয়া, ফুটে যাওয়া, কি কি রকমের হতে পারে না। ইনজুরির মধ্যে রয়েছে আমাদের কাছে প্রথম যেটা, সেটাকে বলা হয় কনস্টেনিয়াস বা কি বলে, বারিশ, মানে কোনো একটা জায়গায় ওই ধাক্কা লাগলো, একটু আগে যেটা বলছিলাম কালশিটে পড়া, তাহলে এটা হচ্ছে কালশিটে। কালশিটে পড়লে কি হয় না, ভেতরে আমাদের যে ক্যাপিলারিগুলো রয়েছে, ঠিক আছে, মানে রক্ত জালক যেগুলো রয়েছে, সেই রক্ত জালকগুলো ফেটে যায়, ফেটে গিয়ে এরকম ত্বকের উপরে রক্ত জমাট বেঁধে যায়। ঠিক আছে, এখানে কি করতে হয় না, এখানে একটাই রাস্তা, সেটা হচ্ছে কোল্ড প্যাক, ঠান্ডা কিছু একটা বরফ নিয়ে সেই কোল্ড প্যাক বা কোল্ড কম্প্রেশন বলা হয়, সেই কোল্ড কম্প্রেশন এখানে একমাত্র রাস্তা। ঠিক আছে, কালশিটে পড়ে গেছে, কি করবো স্যার না, কোল্ড কম্প্রেশন দাও। ঠ্যাঙানি দিয়েছে বাড়িতে, পিঠে কালশিটে পড়ে গেছে, কি করতে হবে না, কোল্ড কম্প্রেশন দাও। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে কোল্ড কম্প্রেশন এর একমাত্র রাস্তা। ঠিক আছে, নেক্সট কি দেখতে পাবো, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ছুলে যাওয়া। ওকে, বেশ, গ্রেস বা ছুলে যাওয়া, উপরটা ছুলে গেছে, এই জায়গাটা মাটিতে ঘষে গেছে, সাইকেল চালাচ্ছিলাম স্যার হাঁটুটা ছুলে গেছে, এরকম একটা ব্যাপার হয়েছে। তাহলে এই যে হাঁটুটা ছুলে গেছে বা কোনো একটা জায়গায় ছুলে গেছে, তখন প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ওই জায়গাটা ওয়াশ করতে হবে ভালো করে। ঠিক আছে, প্রথমে কি জল দিয়ে ওয়াশ করতে হবে আর ওটাকে কভার করে রাখতে হবে, জল দিয়ে ওয়াশ করে ওটাকে কভার করে রাখলেই যথেষ্ট। নেক্সট কি রয়েছে না, কোনো একটা জিনিস ফুটে গেছে কিন্তু সেটা ডিপ, অনেকটা ডিপ, মানে বেশ ভালো রকম ডিপ পাংচার হয়ে গেছে। ঠিক আছে, ডিপ পাংচার হলে কখনোই যে জিনিসটা এখানে পাংচার করেছে, ডোন্ট রিমুভ, এটাকে রিমুভ করবে না, এটাই ভেতরেই থাকবে। ঠিক আছে, এর উপর দিয়েই ব্যান্ডেজ করো। ঠিক আছে, যদি হাসপাতালে যাও তারপরে এটাকে রিমুভ করবে, কারণ এটাকে যদি তুমি রিমুভ করে দাও, যদি এটা কোনো আর্টারি বা ভেন হয়, তাহলে এক্সেসিভ ব্লাড লস হতে শুরু করে দেবে। ঠিক আছে, এটা ভেতরে রয়েছে, ভেতরেই থাকতে দাও, তুমি বার করতে চেষ্টা করো না। তুমি বার করতে গেলেই তখনই কি হয়ে যাবে না, হাই রিস্ক অফ ইন্টারনাল ড্যামেজ। ঠিক আছে, ইন্টারনাল ড্যামেজ হওয়ার একটা বিশাল বড় চান্সেস থেকে যাবে। ঠিক আছে, যখন কোনো একটা জিনিস পাংচার হয়েছে আর ডিপ পাংচার হলে ইন্টারনাল ড্যামেজ হওয়ার চান্সেস দেখতে পাই আমরা। নেক্সট কি বলছে, অ্যাম্পিউটেশনস, মানে কোনো একটা অঙ্গ কেটে বাদ চলে গেছে, হঠাৎ করে ইমার্জেন্সি কিছু একটা কাজ করছিলাম, সেখান থেকে অ্যাম্পিউটেশনস হয়ে গেছে, সেখানে কি করবো, কন্ট্রোল অফ ব্লিডিং। ঠিক আছে, প্রিজার্ভ দ্য সিভিয়ার পার্ট, সেই যে পার্টটা কেটে গেছে সেই পার্টটাকে বরফের বা প্লাস্টিক আইস ব্যাগের মধ্যে নিয়ে গিয়ে কম্প্রেস করে রেখে দেবো। তারপর কি বলছে না, সিলভার বা কোনো একটা স্প্লিন্টার ঢুকে গেছে, ঠিক আছে, সেই স্প্লিন্টারটাকে কি করতে হবে, স্ট্রেট ডাইরেকশনে বার করতে হয়। ঠিক আছে, এটা এই যে জিনিসপত্র এগুলো যদি না পেরে থাকো কোনো অসুবিধা কিছু নেই, না এটাকে নিয়ে গিয়ে আমি মেডিকেল প্রফেশনের কাছে চলে যাবো, সে আরামসে করে দিতে পারো। সে কি করবে, সে একটা টুইজার নিয়ে কোনো একটা স্প্লিন্টারটাকে সোজা ডাইরেকশনে, এরকম ঘুরিয়ে নয়, জাস্ট যে ডাইরেকশনে তো ওটা ঢুকেছে সেই ডাইরেকশনে তো সোজা ওটাকে বার করতে হয়। ঠিক আছে, নেক্সট কি বলছে, পিঞ্চ ফিঙ্গার নেলস, মানে কোনো একটা দরজাতে আঙুলটা নোকটা চাপা পড়ে গেছে, মানে নোকটা ওখানে চাপ পড়ে গেছে যেরকম হয় না, এরকম ধরনের। ঠিক আছে, তাহলে এখানেও কি করতে হবে না, এখানে মেডিকেল হেল্প তো নিতেই হবে, তার সঙ্গে সঙ্গে কোল্ড কম্প্রেশন। বেশ, কোনো একটা ইনসেক্ট, তার ইনসেক্টের হুল ফুটিয়েছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের অ্যানাফাইল্যাকটিক অ্যাকশন দেখতে পাওয়া যায় এই ক্ষেত্রে। কিরকম না, কারোর ক্ষেত্রে হুল ফোটানোর জন্য বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশন স্টার্ট হয়েছে, তাহলে কি করতে হবে, প্রথমেই এখানে
এই জায়গাতে যেখানে হুলটা রয়েছে সেটাকে জোর করে চাপ দিয়ে ওখান থেকে বার করার কোনো মানে বার করার চেষ্টাই করব না। যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাই বেকিং সোডার পেস্ট। ঠিক আছে, একদম ঘরে যে পাওয়া যায় বেকিং সোডা, সেই বেকিং সোডার পেস্ট বানিয়ে সেই জায়গাটায় অ্যাপ্লাই করব। ওকে, ক্লিয়ার। নেক্সট, কেমিস্ট্রি ক্লাস ছিল স্যার, কেমিস্ট্রি ক্লাসে হাইড্রোজেন কি বলে যে কোনো একটা গাঢ় সালফিউরিক অ্যাসিড হাতের মধ্যে পড়ে গেছে, জ্বালা করছে, কি করব না 20 মিনিট ধরে রানিং ফ্লাশে হাতটা ধুতে হবে। এটা হচ্ছে আমার কেমিক্যাল ড্যামেজেস, এটা হচ্ছে আমার কেমিক্যাল বার্নস। কোনো একটা কেমিক্যাল পরে হাতটা যদি আমার পুড়ে যায় তাহলে 20 মিনিট ধরে 20 মিনিটস কনস্ট্যান্ট মানে ওয়াটার ফ্লোর মধ্যে ওটাকে রাখতে হবে, তাহলে অটোমেটিক্যালি ওটা আবার ডাইলুট হয়ে বেরিয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার কাছে ইমার্জেন্সি কিছু সিচুয়েশনস, যে সিচুয়েশনসে আমরা এই ধরনের মেডিকেল ট্রিটমেন্টকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, নেক্সট এরপরে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে বার্নিং। ঠিক আছে, বার্নিং মানে কি না কোনো একটা জায়গায় হুট করে মানে আমাদের যেটা জানি যে পুড়ে গেছে, সেটাই হচ্ছে আমাদের কাছে বার্নিং। ঠিক আছে, তাহলে পুড়ে যাওয়ার যদি হয় তাহলে অনেকগুলো আমরা কি বলি না ডিগ্রি অফ বার্নিং। সেই ডিগ্রি অফ বার্নিংটা তার স্কিনের উপরে বেস করে তৈরি হয়। যে ডিগ্রি অফ বার্নিং এর মধ্যে যদি দেখা যায় যে সারফেসটা শুধুমাত্র বার্ন হয়েছে, ঠিক আছে, সারফেসটা বার্ন হয়েছে, তখন এটাকে বলা হয় কি ফার্স্ট ডিগ্রি অফ বার্নিং। এক্ষেত্রে এটা হয়ে থাকে খুবই পেনফুল। ঠিক আছে, পুড়ে গেছে জ্বালা করছে, খুবই পেনফুল, এটা ব্যথা হয়, যন্ত্রণা হয়। ঠিক আছে, নেক্সট সেকেন্ড ডিগ্রি অফ বার্নিং, এখানে সিভিয়ার পেন আর এখানে ফোসকা পড়তে দেখতে পাওয়া যায়। এগুলো কি না ফোসকা তৈরি হয়েছে। তাহলে নর্মালি আমরা আমাদের ক্ষেত্রে যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি এই সেকেন্ড ডিগ্রি অফ বার্নিং। ঠিক আছে, ঘরতে কোনো একটা জায়গায় পুড়ে গেল, ফোসকা পড়েছে, তাহলে সেটা সেকেন্ড ডিগ্রি অফ বার্নিং। যদি একটা থার্ড ডিগ্রি অফ বার্নিং হয়ে যায়, যেটা খুবই ক্রিটিক্যাল কন্ডিশন, ঠিক আছে, যেখানে হাসপাতালে নিয়ে যেতে হয়, সেখানে হচ্ছে কি ডিপ টিস্যু। ঠিক আছে, ডিপ টিস্যু, আর এখানে চার্জ, এখানে জায়গাটা দেখতে পাবো কি না হোয়াইট হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আর এর ক্ষেত্রে পেনলেস, অনেক ক্ষেত্রে এটা আমার পেনলেস থাকে, এখানে কোনো ব্যথাই থাকে না, কারণ এখানে সেন্স যে রিসেপ্টারগুলো, সেই রিসেপ্টারগুলো কাজ করার মতো কন্ডিশনেই নেই, তাহলে এটা পেনলেস। ঠিক আছে, মানে যেটা থার্ড ডিগ্রি অফ বার্নিং সেখানে কোনো ব্যথা হয় না, কিন্তু যেখানে ফার্স্ট ডিগ্রি আর সেকেন্ড ডিগ্রি অফ বার্নিং দেখতে পাওয়া যায় সেখানে কিন্তু আমাদের ব্যথা হয়ে থাকে। ঠিক আছে, এটা একটা দারুণ মানে কি বলবো কন্ট্রাডিক্টরি ব্যাপার স্যাপার। নেক্সট কেমিক্যাল বার্নিং এর কথা তো বললাম, সেখানে আমরা কি করব না ওয়াটার ফ্লস করব 20 মিনিটস ধরে, 20 মিনিট ধরে এটার উপরে ওয়াটার ফ্লাশ করা হবে। এবার ডিগ্রি অফ বার্নিং এ বলে না যে 90 ডিগ্রি মানে 90% বার্ন হয়ে গেছে, 20% বার্ন হয়ে গেছে, সেই যে পার্সেন্টেজগুলো আসে থেকে না, সেই পার্সেন্টেজগুলো আমাদের এরকমভাবে একটা হিউম্যানের মধ্যে যে যে জায়গাগুলো বার্ন হয়েছে তার রেসপেক্টে এইভাবে পার্সেন্টেজ সেট করা হয়। যেগুলো লার্জ এরিয়া, সেই লার্জ এরিয়াগুলোকে আমরা 18% ধরি অ্যাডাল্টের ক্ষেত্রে, আর যেগুলো স্মল এরিয়া সেগুলো 9% ধরা হয়। একদমই স্মল এরিয়া জেনিটালিয়া এরিয়া যে পার্ট রয়েছে সেটা শুধু হয় 1%। তাহলে 9% অ্যান্ড 18% এই রেসপেক্টে আমরা এখানে চলি। ঠিক আছে, তাহলে যেগুলো লার্জ এরিয়া, ঠিক আছে, এটা যেমন ধরো টর্সো, ঠিক আছে, এই জায়গাগুলো হচ্ছে 18%। ঠিক আছে, বডি এই জায়গাগুলো হচ্ছে আমার কাছে 18%। হাতের এই জায়গাটা হচ্ছে স্মল এরিয়া, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে 9%। ওকে, বাচ্চাদের ক্ষেত্রে কি হয়ে থাকে, বাচ্চাদের ক্ষেত্রে শুধু এই বডি পার্টের মিডিল যে পার্টটা রয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে পেডিয়াট্রিক ভেরিয়েশনস, পেডিয়াট্রিক ভেরিয়েশনসের মধ্যে চাইল্ডের হেড যেটা রয়েছে সেই হেড হচ্ছে এখানে এর 18%। ওকে, দেখো যে অ্যাডাল্টের ক্ষেত্রে হেড হচ্ছে আমাদের কাছে 9%, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হেড হচ্ছে এখানে আমাদের কাছে 18%। বাকি এদের ক্ষেত্রে লেগস হয়ে যায় কত না 14%, কারণ লেগসের সাইজ তখন ছোট থাকে। আর বাকি বডির যে মেন পার্ট রয়েছে সেই মেন পার্ট এখানে আমাদের এদের 18% আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এরকম কি হবে এখানে না প্রথমে ক্রিটিক্যাল প্রোটোকল কি রয়েছে না অ্যাপ্লাই রুম টেম্পারেচার ওয়াটার, ঠান্ডা জল নয়, রুম টেম্পারেচার ওয়াটার ফর ম্যাক্সিমাম 15 মিনিটস টু স্টপ বার্নিং। ঠিক আছে, কোনো একটা জায়গায় আগুন ধরে গেছে বা কোনো একটা জায়গায় পুড়ে গেছে, তাহলে 15 মিনিট ধরে সেখানে ওয়াটার দিতে হয়। ঠিক আছে, অ্যাপ্লাই 15 মিনিটস টু স্টপ বার্নিং। ওকে, প্রলংড কুলিং রিস্ক দা কি বলছে হাইপোথার্মিয়া, যদি ওখানে খুব প্রলং কুলিং যদি হয়ে যায় তাহলে সেখানে হাইপোথার্মিয়া দেখতে পাবো। তা ফার্স্ট ডিগ্রি অফ বার্নের ক্ষেত্রে টিবিএস এ ক্যালকুলেশনস করতে হয়। ঠিক আছে, ওকে, বেশ। নেক্সট এরপরে যেটা আসবো সেটাকে আমরা কি বলি না সেটার নাম হচ্ছে রাইস প্রোটোকল। রাইস প্রোটোকলটা কি জিনিস, ঠিক আছে, রাইস প্রোটোকলটা মানে হচ্ছে যে আমাদের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ ইনজুরি হতে পারে। ইনজুরি এবার যেটা আসছে সেটা হচ্ছে ইনজুরি, তাহলে কি কি পেলাম, ফার্স্ট আমরা পেলাম ফার্স্ট এড, নেক্সট পেলাম হচ্ছে চোকিং, ঠিক আছে, গলায় আটকে চোকিং, থার্ড পেলাম যেটা হচ্ছে সেটা হচ্ছে বার্নিং আর অন্যান্য উন্ড, কোনো একটা জায়গায় কেটে গেছে রক্ত বেরোচ্ছে, তাহলে সেই জায়গাকে কেমন করে ম্যানেজ করবো, অন্যান্য ছোটোখাটো যে অ্যানিমালস রয়েছে সেই অ্যানিমালসের জন্য কিভাবে কি ম্যানেজ করতে হয়। ঠিক আছে, ব্লাড বেরিয়ে আসে, ব্লিস্টার কত রকমের হয়ে থাকে, এইরকম ধরনের জিনিসপত্রকে দেখলাম। নেক্সট এবার যেটা রয়েছে যে ইনজুরি আমাদের কাছে কত রকমের হয়ে থাকে, ইনজুরিকে মানে ইনজিউরি যেটাকে আমরা বলে থাকি সেটা আমরা 4 রকমের নর্মালি দেখতে পাই। একটা হচ্ছে ফ্র্যাকচার,
ফ্র্যাকচার মানে কি, কোনো একটা হাড় ছিল সেটা মটাস করে ভেঙে গেছে, তাহলে এটাকে বলা হয় ফ্র্যাকচার, মানে ডাইরেক্টলি ব্রোক আ বোন, ঠিক আছে ওকে। তাহলে কোনো একটা জায়গা ভেঙে গেছে, তাহলে ভেঙে যাওয়া এর ক্ষেত্রে কি হচ্ছে না সিভিয়ার পেন, ব্যথা হবে, তাহলে এটাকে বলা হয় ফ্র্যাকচার, ঠিক আছে। এছাড়া নেক্সট যেটা রয়েছে সেটাকে কি বলা হয় ডিসলোকেশন, যেখানে থাকার ছিল সেখান থেকে সরে গেছে, তাহলে এটা হচ্ছে ডিসলোকেশনস। বোন ফোর্স আউট অফ ইটস জয়েন্ট, ঠিক আছে, পপ ইট ব্যাক, মানে এখানে আবার সে তার নিজের জায়গায় ফেরত যেতে পারছে না, তো ফোর্স আউট হয়ে বেশি বেরিয়ে রয়েছে। এটা ধরো আমাদের কাছে নেক অফ হিউমারাস, বা এটা হচ্ছে হিউমারাসের হেডটা, ওকে। আর এটা এইভাবেতে লাগানো রয়েছে ওখানে, ঠিক আছে। বেশ, এখান থেকে ফোর্সফুলি এটা বেরিয়ে চলে এসছে বল সকেট জয়েন্ট, তাহলে এই যে ফোর্সফুলি এটা বেরিয়ে চলে এসছে আর এখানে এটা ফেরত যেতে পারছে না, তাহলে এটা হচ্ছে ডিসলোকেশনস। নেক্সট কি বলছে স্প্রিন্ট। স্প্রিন্ট মানে কি, স্প্রিন্ট মানে হচ্ছে যে কোনো একটা মাসেল বা লিগামেন্টে, সরি মাসেল নয়, লিগামেন্টসের অতিরিক্ত টান পড়েছে, ঠিক আছে, লিগামেন্টস কি হচ্ছে না, লিগামেন্টসের অতিরিক্ত টান পড়েছে, তখন এটা হয়ে যায় কি স্প্রিন্ট, ওকে। স্প্রিন্ট মানে হচ্ছে টর্ন অর লিগামেন্টসের মধ্যে এক্সেসিভ এক্সট্রা স্ট্রেচ, ঠিক আছে, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, এই যে ওয়ার্ডটা আমরা ইউজ করি, এটা কেন হয়ে থাকে না স্প্রিন্টের কারণের জন্য হয়, স্প্রিনের জন্য হয়, ঠিক আছে ওকে। এই স্প্রিনের জন্য আমরা দেখতে পাই। আর একটা হচ্ছে কি স্ট্রেন। স্ট্রেন মানে কি টর্ন ওভার দ্য মাসেল, মাসেল যেখানে আমার কাছে ড্যামেজ হয়ে যাবে, মাসেলটার মাঝখানে ফেটে গেছে বা মাসেলের মধ্যে যদি কোনো ইস্যু হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রেন। আর স্প্রিন্ট বলি হচ্ছে লিগামেন্টের মধ্যে যদি কিছু হয়ে থাকে, তাহলে লিগামেন্ট আর মাসেলের মধ্যে দুটো আলাদা আলাদা টার্মিনোলজি ইউজ করা হয়। সব ক্ষেত্রেই যে বলছি লিগামেন্ট ছিঁড়ে গেছে, লিগামেন্ট ছিঁড়ে গেলে সেটাকে বলা হয় স্প্রিন, ওকে। আর স্ট্রেন মানে হচ্ছে মাসেলের মধ্যে ড্যামেজ হয়ে গেছে, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে না স্ট্রেন, ঠিক আছে। এবার এদের জন্য কি রয়েছে না স্টেপস অফ রাইস প্রোটোকল। তো রাইস প্রোটোকলটা কি জিনিস, রাইস প্রোটোকলটা হচ্ছে ফার্স্ট যেটা সেটা হচ্ছে রেস্ট, RICE। এই RICE কি কি রয়েছে, রেস্ট, ফার্স্টে রেস্ট, যে কন্ডিশনে রয়েছে স্টপ অল মুভিং অ্যাক্টিভিটিস ইমিডিয়েটলি, এইখানে যেটার মধ্যেই দেখতে পাচ্ছি তার কি করব, ফার্স্টেই তার সেই অ্যাক্টিভিটি যেটা হচ্ছে সেই অ্যাক্টিভিটিটা বন্ধ করব, রেস্টিং কন্ডিশনের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে রেস্ট। নেক্সট হচ্ছে ইমমোবিলাইজ করা, যে জায়গাটার মধ্যে এই ইনজুরিটা হয়েছে সেই ইনজুরির জায়গাটাকে ইমমোবিলাইজ করে দেওয়া, সেটা যাতে আর না নড়ে সেই রকম ভাবে, ঠিক আছে, প্রিভেন্ট দ্য ফার্দার ড্যামেজ বাই সাপোর্টিং দ্য ইনজুরি, ঠিক আছে, এটা হচ্ছে কি হয়ে গেল আই, ইমমোবিলাইজ। যদি দেখতে পাই যে সেখানে কি হচ্ছে না সেখানে সি বা কোল্ড কম্প্রেশন করছি, কোল্ড কম্প্রেশন কিরকম 10 মিনিটসের সেই জায়গাটার মধ্যে ডাইরেক্টলি আমরা কোল্ড কম্প্রেশন করব, ঠিক আছে ওকে। সোয়েলিং ফুলে গেছে সেই কোনো একটা জায়গায় ধাক্কা লেগে বা কোনো একটা জায়গায় মাসা লেগে এরকম ভাবে হয়েছে, তাহলে সেই জায়গায় কি করবো না কোল্ড কম্প্রেশন করবো ডাইরেক্টলি 10 মিনিটসে, ওকে। আর নেক্সট কি হচ্ছে রাইজ দ্য ইনজিওর্ড লিম্বস, রিডিউস দ্য ব্লাড ফ্লো অ্যান্ড বিল্ড আপ, ঠিক আছে ওকে। তাহলে এই জায়গাটা তুলে রাখতে হবে, তাহলে এই হচ্ছে আমাদের কাছে রাইস প্রোটোকল, রেস্ট, ইমমোবিলাইজড, কোল্ড কম্প্রেশন অ্যান্ড এলিভেট, রেস্ট, ইমমোবিলাইজ, কোল্ড কম্প্রেশন অ্যান্ড এলিভেট, এই চারটে প্রোটোকলকে আমরা ফলো করি যখন এই রাইস প্রোটোকল বলা হয়, যখন আমাদের কাছে এরকম ধরনের কন্ডিশনসকে আমরা দেখতে পাই, ক্লিয়ার। নেক্সট এরপর কি বলেছে না নেক্সট এই হচ্ছে আমাদের কাছে রাইস মেথড, রাইস মেথড অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। নেক্সট এরপরে আরো কয়েকটা জিনিসপত্র রয়েছে, সেটাকে কি দেখবো না একটা হচ্ছে হিট স্ট্রোক, ঠিক আছে। হিট স্ট্রোক কখন হয়ে থাকে না হিট স্ট্রোক দেখতে পাবো যে যখন হট ক্লাইমেটিক, এই যে এখন এই গরমকাল আসছে, ঠিক আছে, গরমকালেতে এই হিট স্ট্রোক বলে একটা জিনিসকে আমরা দেখতে পাবো। তো এই যে হিট স্ট্রোক এটা কি হচ্ছে না হট ড্রাই স্কিন কন্ডিশন রয়েছে, ঠিক আছে, ড্রাই স্কিন কন্ডিশনস রয়েছে আর কনফিউশনস রয়েছে, ঠিক আছে ওকে। র্যাপিড পালস ড্রপ হচ্ছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে হিট স্ট্রোকের দেখতে পাবো, ওকে বেশ, ঠিক আছে। আর পালস ড্রপ বা ইনক্রিজ, যদি এর উল্টোটা দেখি তখন সেটাকে কি বলা হয় হাইপোথার্মিয়া, ঠিক আছে। হাইপোথার্মিয়া মানে হচ্ছে সেখানে শিভারিং, কাঁপুনি দিচ্ছে, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে পেল, গ্র্যাজুয়ালি কি হচ্ছে রিওয়ার্ম কোর, ঠিক আছে, তার মানে ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, মানে খুব অতিরিক্ত শীতলতার কারণের জন্য দেখতে পাওয়া যায়। বেশ, এই দুটো তো বলে দিয়েছি ইনসেক্ট স্টিং, আর যদি কোনো জায়গায় কোনো অ্যানিম্যাল বাইট করে, কোনো কুকুরে বা কিছুতে কামড়ালো, তাহলে সঙ্গে সঙ্গে কি করতে হয় না ওয়াশ থরলি, সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হবে, ওয়াশিং করতে হয়, ঠিক আছে। আর এর ক্ষেত্রে না আমার কাছে কি দেখতে পাবো না এর ক্ষেত্রে বেকিং সোডা, এর ক্ষেত্রে বেকিং সোডা ইনসেক্ট স্টিংইং এর ক্ষেত্রে, ওকে বেশ। নেক্সট এরপরে যেটাই আসবো সেটা আরো কিছু ইমার্জেন্সি সিচুয়েশনসে নিয়ে আমরা আলোচনা করবো। এটা প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের কন্ডিশনস আমরা কি দেখতে পাই না হার্ট অ্যাটাকে এখানে হচ্ছে কি হার্ট অ্যাটাক আর স্ট্রোক এই দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস, ঠিক আছে। হার্ট অ্যাটাক মানে হচ্ছে সেখানে হচ্ছে ক্রাশিং দ্য চেস্ট পেন, রিডিউস দ্য জ লাইন অর আর্ম, ঠিক আছে। হার্ট অ্যাটাক যদি হয় তাহলে কোনো একটা পেশেন্ট সে ইমিডিয়েটলি কি হতে পারে আনকনসাস হয়ে যাবে, ঠিক আছে, সে কি হবে ইমিডিয়েটলি আনকনসাস অজ্ঞান হয়ে পড়ে যাবে।
কিন্তু যদি স্ট্রোক দেখি সেখানে আমার সেই পেশেন্টটা ইমিডিয়েটলি আনকনসিয়াস হয়ে পড়ে যাবে না, তার মধ্যে ধীরে 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 কিছু সিমটমস দেখা যাবে। স্ট্রোক মানে হচ্ছে কোনো একটা জায়গার মধ্যে এই যে মানে ফেস ড্রপ, কি কি দেখতে পাবো? ফেস ড্রপ, একটা দিকের ফেস, সেই ফেসটা ড্রপ হয়ে গেছে। দুটো আর্মকে যদি একসাথে এইভাবে তুলতে বলি, দুটো আর্ম কিন্তু সেম হাইটে সে তুলতে পারবে না, একটা হাত এরকম উঠবে আর একটা হাত হয়তো উঠবে না, এরকম, ঠিক আছে। কথা বলবে যখন, কথা বলার সময় একটা দিকে স্পিচ প্যারালাইজ, মানে কথা বলতে পারবে না, এই একটা দিকে সাইড মুভ করবে কিন্তু অন্য দিকটা মুভ করতে পারবে না, স্পিচ ডিফিকাল্টি আর টাইম টু কল, ঠিক আছে। এটাকে আমরা কি বলি না, এটাকে FAST ট্রিটমেন্ট বলা হয়। স্ট্রোকের ক্ষেত্রে সবসময় যেটা করা হয় সেটা হচ্ছে কি না, ফার্স্ট ট্রিটমেন্ট, FAST ট্রিটমেন্ট, FAST ট্রিটমেন্ট। F ফর কি? ফেস ড্রপ। নেক্সট A ফর কি? আর্ম উইকনেস, হাত দুটোর মধ্যে উইকনেস। নেক্সট হচ্ছে কি? স্পিচ ডিফিকাল্টি, টাইম টু কল। তাহলে FAST ট্রিটমেন্ট এখানে আমরা দেখতে পাই। ক্লিয়ার? নেক্সট যদি কারো সিজিং হচ্ছে মানে খিঁচুনি হচ্ছে, সেক্ষেত্রে কি হবে? প্রোটেক্ট অন হেড, ডোন্ট রিস্টেন, ঠিক আছে, ওকে। তাহলে এর যে জায়গাটা রয়েছে সেটা দেখতে হবে যেন মাথায় না লাগে, এরকম জায়গায়, ক্লিয়ার, ওকে। নেক্সট ডায়াবেটিস পেশেন্ট রয়েছে, কোনো একজন সুগারের পেশেন্ট রয়েছে, ডায়াবেটিস পেশেন্ট রয়েছে, সে হঠাৎ করে কোনো একটা জায়গাতে আনকনসিয়াস হয়ে যাচ্ছে, মানে ডায়াবেটিস ইমার্জেন্সি রয়েছে, তখন কি করাবে? প্রথমেই গিভ আ সুগার কনসার্ন, ঠিক আছে, ওনাকে যে সুগার কিউব, ঠিক আছে, সুগার কিউব একটা বা চিনি, হ্যাঁ ইয়েস, ডায়াবেটিস পেশেন্ট রয়েছে, তার দেখা যাচ্ছে কি হঠাৎ করে কি হয়ে যায় না, গ্লাইসেমিক মানে যেটা বডির মধ্যে সুগারের পরিমাণ যেটা দরকার থাকে তার থেকে কমে গেলে তখন তাকে চিনি খাওয়ানো হয়, ক্লিয়ার, ওকে, বেশ। তাহলে এইগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা করে ফার্স্ট এড কন্ডিশনস। এইটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাছে ফার্স্ট এড বক্স বলা হয়। এই ফার্স্ট এড বক্সের মধ্যে কি কি জিনিসপত্র থাকে সেটা হচ্ছে স্টেরাইল গজ পিস। নেক্সট এই হচ্ছে আমাদের কাছে স্টেরাইল গজ পিস, ঠিক আছে, যেটা যে কোনো রকমের ধরে নাও ব্লিডিং হচ্ছে, ঠিক আছে, সেই ব্লিডিংকে প্রেশার দিয়ে বন্ধ করার জন্য। নেক্সট হচ্ছে কি? ব্যান্ডেজেস, যেটা কি করবে না, কোনো একটা জায়গায় কেটে গেছে বা ফেটে গেছে সেই জায়গাটাকে র্যাপ আপ করার জন্য। এরপর ডিসপোজেবল গ্লাভস, কি কারণের জন্য? ব্লাড বন্ড যে প্যাথোজেনগুলো রয়েছে, যেমন ধরো হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV, সেই ব্লাড বন্ড প্যাথোজেনের থেকে যেন তুমি প্রোটেক্টেড থাকো সেই কারণের জন্য এই গ্লাভস। নেক্সট কি রয়েছে? নেক্সট হচ্ছে টুইজার, কি কারণের জন্য? যে কোনো ধরনের ধরো কোনো স্প্লিন্টার, ঠিক আছে, বা কিছু একটা আটকে গেছে সেটাকে যদি বার করতে হয়, টুইজার্স, সেই টুইজার্স। কোল্ড কম্প্রেশনস করার জন্য রাইস টেকনিক একটু আগে আমরা পড়েছি, সেই কোল্ড কম্প্রেশনের জন্য আমাদের কাছে কোল্ড প্যাক, ওকে। রোল ব্যান্ডেজ, যে কোনো জায়গায় ইমমোবিলাইজ করার জন্য, যেটাকে আমরা ক্রেপ ব্যান্ডেজও অনেক সময় বলে থাকি, তাহলে সেই রোলিং ব্যান্ডেজ যেটা কি করবে না, আমাকে ইমমোবিলাইজ করতে হেল্প করবে কোনো একটা পার্টকে। আর একটা দেখতে হবে সিপিআর, এই সিপিআর এর জন্য, সিপিআর ফেস শিল্ড বলা হয় এটাকে, মাউথ টু মাউথ ব্রিদিং করার জন্য এটা আমার হেল্প করে, ঠিক আছে। তাহলে মাউথ টু মাউথ ব্রিদিং করার জন্য, আর এটা হচ্ছে আমার কাছে ইমার্জেন্সি নাম্বার। তাহলে নর্মালি দেখতে পাচ্ছি যে একটা মেডিকেল কিট বক্স বা টুল বক্সের ভেতরে, ফার্স্ট এড কিট বক্স, তার ভেতরে কি কি জিনিসপত্র আমাদের দরকার হবে। ছোটবেলায় আমরা দুটো প্যারাসিটামল, দুটো হজমের ওষুধ, দুটো হজমোলার প্যাকেট ভরে রেখে দিতাম, ঠিক আছে, জিজ্ঞেস করতো যে স্যার কি কি দরকার হবে, স্যার হজমোলাটা কি জন্য, স্যার যদি হজমের গন্ডগোল হয় সেই জন্য হজমোলাও দেবে বলে রেখে দিয়েছি, তাহলে এরকম বলতাম, ঠিক আছে। সেই ছোটবেলায় ফার্স্ট এড বক্স বানাতে বলতো, সেই যে ফার্স্ট এড বক্স বানাতে বলতো তার ভেতরে এই মেটেরিয়ালসগুলো যেন আমার ম্যান্ডেটারি থাকে, ক্লিয়ার, ওকে। নেক্সট এরপরে আমরা যে টপিকটার মধ্যে চলে আসবো সেটা হচ্ছে কি, এর ভেতরে যে যে ফার্স্ট এড ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেই ফার্স্ট এড ইনস্ট্রুমেন্টগুলোকে নিয়ে এবার আমরা একটু ডিসকাস করে নেবো, ওকে। তো ক্লিনিক্যাল থার্মোমিটার, ক্লিনিক্যাল থার্মোমিটারের কাজ কি রয়েছে? তো ইনস্ট্রুমেন্টের মধ্যে যে যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা এখানে ইউজ করে থাকি সেই ইনস্ট্রুমেন্টগুলোকে নিয়ে এবার করবো আমরা ডিসকাশন। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে থার্মোমিটার। থার্মোমিটার এটা শরীরের বা দেহের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাকে মানে মাপার যে যন্ত্র, সেই যন্ত্রটার নাম হচ্ছে কি ক্লিনিক্যাল থার্মোমিটার, ঠিক আছে। এটা আমাদের কাছে সেন্টিগ্রেড অ্যান্ড ফারেনহাইট দুটো স্কেলের মধ্যে আমরা দেখতে পাই। নর্মালি আমাদের বাড়িতে যে স্কেলটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফারেনহাইট স্কেলেতে আমরা এই থার্মোমিটারটাকে দেখতে পাই, ওকে। পারদ দিয়ে তৈরি হয়, তাই এটা ক্লিনিক্যাল থার্মোমিটার আমরা দেখতে পাচ্ছি। এটা গ্লাস বডির ভেতরে একটা পারদের রেখা রয়েছে, এইটা আমরা দেখতে হচ্ছে, ওকে। নেক্সট, এছাড়া আরও কিছু মানে ইম্পর্টেন্ট, মানে এর মধ্যে ইনস্ট্রুমেন্টকে আমরা ইউজ করে থাকি। সেই ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্টের মধ্যে কি রয়েছে না, এটাকে বলা হয় সিজার। দেখতে পাবো যে সিজার্স আমাদের কাছে কীরকম ধরনের হয়, পাইভট সিজার কীরকম হবে, তারপরে বক্স সিজার কীরকম হয়, প্রত্যেকটা সিজারের অনেক টাইপ হয়ে থাকে, সার্জারির জন্য মাল্টিপল সিজার্স কি ইউজ করা হয়, ঠিক আছে, ওকে। তাহলে সেই যে সিজার্স, সেই সিজার্স হচ্ছে আমাদের কাছে কাঁচি, যে কোনো একটা ড্রেসিং বা কোনো একটা কাপড়কে, কোনো ব্যান্ডেজকে
কেটে নিয়ে সেই জায়গাটাকে র্যাপ আপ করার জন্য আমরা এই সিজার্সকে ইউজ করে থাকি। ক্লিয়ার? ওকে, তাহলে এটা হচ্ছে ড্রেসিং এর জন্য ইউজ করা হলো। নেক্সট কি বলছে, টুইজার। টুইজার্স তো আমরা অলরেডি দেখলাম যে কোনো ধরনের কোনো একটা ধরনের স্প্রিন্টস আটকে গেছে, দেহের ভেতরে ঢুকে গেছে, সেটাকে ঠিক ওই স্ট্রেট লাইনে বার করে নিয়ে আসার জন্য কি ব্যবহার করতে হয় না, আমাদের কাছে টুইজার্সকে ইউজ করতে হয়। তাহলে এর ব্যবহার হচ্ছে কি, স্প্লিন্টার এবং কোনো একটা আবদ্ধ জিনিস যেটা আমাদের কাছে শরীরের মধ্যে আটকে রয়েছে তাকে দেহ থেকে বাইরে বার করতে গেলে আমরা টুইজার্সকে ইউজ করি। ক্লিয়ার? আর পকেট মাস্কের গল্প তো বললাম, যে যখন ধরুন আমাদের সিপিআর দিতে হচ্ছে, সেই সিপিআরে মাউথ টু মাউথ ব্রিদিং করার জন্য আমাদের কাছে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি না, পকেট মাস্ক। এটা হচ্ছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালানোর জন্য, ঠিক আছে, সিপিআর পদ্ধতিতে এটাকে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, সেফ মাউথ টু মাউথ ব্রিদিং করার জন্য এটাকে আমরা ইউজ করে থাকি। তাহলে এটা আরেকটা প্রসেস আমাদের কাছে গেল। নেক্সট এবারে চলে এসো যে এর মধ্যে ড্রেসিং করতে গেলে মেডিকেল যে বক্সটা রয়েছে বা যেটা আমাদের কাছে ওই ফার্স্ট এড বক্স রয়েছে, সেই ফার্স্ট এড বক্সের মধ্যে কি দরকার পড়বে না, ড্রেসিং করতে গেলে যেটা দরকার পড়ে সেটা হচ্ছে গজ পিস বলা হয়, ঠিক আছে, বা গজ ড্রেসিং বলা হয়। এটা অতিরিক্ত রক্ত বা কোনো একটা ক্ষতস্থান, সেখান থেকে যে ধরনের মানে পদার্থ আছে সেটাকে যদি আমাকে শোক করাতে হয়, তাহলে সেখানে কি হচ্ছে, তুলো বা গজ পিসকে এখানে আমরা ব্যবহার করে থাকি, মানে অ্যাবজর্ব করবে, ব্লাডকে অ্যাবজর্ব করার জন্য এটা ইউজ করা হয়। নেক্সট কি রয়েছে দেখো, হেমোস্ট্যাটিক ড্রেসিং। ঠিক আছে, হেমোস্ট্যাটিক ড্রেসিং এর জন্য কি রয়েছে না, মারাত্মকভাবে কোনো একটা জায়গা থেকে রক্ত বেরোচ্ছে, তাহলে সেখানে দ্রুত সেখানে কি করতে হবে না, রক্তটাকে জমাট বাঁধাতে হবে। তাহলে দ্রুত রক্তটাকে জমাট বাঁধানোর জন্য আমরা কি করি না, হেমোস্ট্যাটিক ড্রেসিংসকে ইউজ করে থাকি। এটা আরেকটা ধরনের গজ পিস, শুধুমাত্র এখানে কি ব্লাড ক্লটিং ফ্যাক্টরস অ্যাড করা থাকে, যার কারণে এই গজ পিসটা দিয়ে যদি কোনো একটা উন্ডকে বেঁধে দেওয়া হয়, সেখানে রক্তটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। ঠিক আছে, নেক্সট কি দেখতে পাবো, টুনিকেট। টুনিকেট মানে হচ্ছে কি রয়েছে না, যে কোনো একটা জায়গায় একটা রাবারের, দেখবে আমাদের বাড়িতে যখন ব্লাড টেস্ট করাতে নিয়ে আসে, একজন যে ব্লাড টেস্ট করতে আসে সে দেখবে এখানে একটা রাবারের ব্যান্ডকে আমাদের বেঁধে দেয়। ঠিক আছে, এই যে রাবারের ব্যান্ডটা রয়েছে, এই রাবারের ব্যান্ডটার নামই হচ্ছে টুর্নিকেট। এই টুর্নিকেট কি করবে না, টুর্নিকেট যে কোনো জায়গাতে ধরুন যদি আমার এখানে ইনজিওরি হয়, তাহলে এখানে রাবারের ব্যান্ডটাকে যদি বেঁধে দেয়, তাহলে আর ব্লাডের ফ্লোটা এদিকে আসতে পারবে না। তাহলে ব্লাডের ফ্লোটাকে আটকানোর জন্য এরকমভাবে টুর্নিকেটকে ইউজ করা হয়। এরকম এখানে এটা বেঁধে দিলাম, তার ফলে কি হলো না, রক্তের যে ফ্লোটা রয়েছে সেই ফ্লোটাকে আটকে দেবে। তাহলে এটা কি কনস্ট্রিকশন লিম্বস টু স্টপ দ্য কি হচ্ছে ক্যাটাস্ট্রফিক ব্লাড ফ্লো, প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যাচ্ছে, তাহলে কি করবো না, টুর্নিকেট ওখানে বেঁধে দেবো টাইটলি। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো না, নেক্সট হচ্ছে আমাদের কাছে ব্যান্ডেজ কাটিং সিজার। ঠিক আছে, ব্যান্ডেজ কাটিং সিজার। এবার সিজারের যে অনেক টাইপ হয়, সেই টাইপগুলো আমরা একটা একটা করে দেখতে পাবো, যে ব্যান্ডেজ কাটিং সিজার কাকে বলে, তারপর আইরিস সিজার কোনটাকে বলা হয়। ঠিক আছে, প্রত্যেকটা সিজারের একটা ডিফারেন্ট মানে কাজ থাকে। মানে বলতে গেলে যে যখন ওই একটা ওটি রুম রয়েছে, যে অপারেশন থিয়েটার যেটা রয়েছে, তার মধ্যে যে যাবতীয় ইনস্ট্রুমেন্ট রয়েছে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট প্রচন্ড রকমের ভাইটাল, আর প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ওইটুকু একটা কাঁচি, তার মধ্যে কত সাংঘাতিক রকমের মানে ইঞ্জিনিয়ারিং রয়েছে, যাতে মেডিকেল যে ডক্টর রয়েছে বা যে নার্স রয়েছে তার এফোর্টটা কতটা কমে যেতে পারে দেখতে পাবে তোমরা ওখানে। ক্লিয়ার? কিরকম দেখো না, এটা হচ্ছে আমাদের কাছে একটা কাঁচি। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে সিজার্স। সিজার্সের মধ্যে পরপর কয়েকটা এরিয়া রয়েছে, দেখো এই যে পার্টটা রয়েছে, এই পার্টটাকে কি বলি না, এটাকে টিপ বলা হয়। ঠিক আছে, ওকে, একদম টার্মিনাল পার্ট। এটা শার্পও হতে পারে, ব্লান্টও হতে পারে, বা আর টুথেডও হতে পারে। টুথেড মানে কাটা কাটা দাঁতের মতন রয়েছে, তাহলে বিভিন্ন ধরনের এটা স্ট্রাকচারকে আমরা দেখতে পাই। ঠিক আছে, বেশ। নেক্সট এরপরে যেটা রয়েছে এটাকে বলা হয় জয়েন্ট। ঠিক আছে, জয়েন্ট। জয়েন্ট আমার দুটো ধরনের হয়। ঠিক আছে, সাধারণত যেটা সার্জিক্যাল সিজারকে আমরা দেখতে পাই, সেখানে দু ধরনের জয়েন্টকে দেখতে পাই। আমাদের বাড়িতে যে সিজার রয়েছে, সেই সিজারের মধ্যে দেখবে মাঝখানে একটা স্ক্রু লাগানো থাকে এখানে। ঠিক আছে, সেই স্ক্রু লাগানো যদি হয়, তাহলে সেটাকে কি বলা হয় না, পাইভট পয়েন্ট। ওকে, এটাকে বলা হয় পাইভট পয়েন্ট। এবার দেখা যায় যখন সার্জারি করা হয়, ডাক্তার কি করে, যে কোনো একটা জিনিসকে খুব চাপ দিয়ে কাটার চেষ্টা করে। বাড়িতে কি হয়, যে যখন দেখবে কোনো একটা জিনিসকে খুব চাপ দিয়ে কাটিয়ে আমরা, যে ব্লেডের, ঠিক আছে, সিজার্সে যে দুখানা ব্লেড রয়েছে, সেই ব্লেড দুটো দেখবে একটু এরকম টেরে যায়, মানে এরকম দুটো সাইডে চলে যায়। ঠিক আছে, এটা তোমরা দেখেছো। এরকম দুটো সাইডে যাতে না চলে যায়, ঠিক আছে, কোনো একটা টিস্যুকে ধরো না ওইভাবে কাটছে, যদি এরকম সাইডে হয়ে যায়, তাহলে আর যখন একে জয়েন করতে হবে, সেলাই করতে হবে, স্টিচিং করব, সেই সময় সমানে সমানে রেখে জয়েন করতে পারবো না। তাহলে এদেরকে যাতে সমানে সমানে কাটতে পারা যায়, তার জন্য কিরকম না, একটা ছোট্ট ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ছোট্ট একটা ইঞ্জিনিয়ারিং দেখো, জাস্ট একটা এরকম বক্সকে বানিয়ে দেওয়া আছে, এরকম যে একটা বক্সকে এখানে তৈরি করে দেওয়া আছে। এরকম এখানে একটা এরকম বক্স বানানো আছে, আবার এদিকে দেখো একটা এরকম বক্স বানানো আছে। এই যে দুটো বক্স দেখতে পাচ্ছ, এই বক্স দুটোর মধ্যে অ্যালাইনমেন্টটা আমার সোজা থাকে, যে বক্সটার মধ্যে আরেকটা বক্স এরকম ভাবে এসে জয়েন্ট হবে।
ঠিক আছে, এই যে দুটো বক্সের ভেতরে বক্সটা জয়েন হবে, যার ফলে কি হবে না সিজার্সের এই যে দুখানা আমার কাছে টিপ রয়েছে সেই টিপ দুটো একদম সমানে সমানে থাকবে। এরা দুটো কখনোই ডান দিকে বা বাঁ দিকে হয়ে যাবে না। মানে বুঝতে পারলে না, যাতে সমানে সমানে এটা জয়েন্ট হতে পারে বা এইভাবে কাটিং করতে পারে, সেই জন্য এখানে এরকম একটা বক্সের স্ট্রাকচারকে আমরা দেখতে পাই। ওকে, এই যে বক্সের স্ট্রাকচারটা রয়েছে, এই বক্সের স্ট্রাকচারটা রয়েছে, এটাকে কি বলা হয় না বক্স জয়েন্ট বলা হয়। ঠিক আছে, এই বক্স জয়েন্ট কি কারণের জন্য না যাতে এটা স্মুথ ভাবে স্ট্রেট কাটিং করতে পারে কোনো একটা অপারেশনের সময়। ক্লিয়ার? নেক্সট, এই যে জায়গাটা রয়েছে এটাকে বলা হয় শ্যাফট। ওকে, শ্যাফটের পর এটা হচ্ছে কি আমাদের কাছে ফিঙ্গার বোস বলা হয় এটাকে, বা আংটা। ফিঙ্গার বোস বা আংটা, আংটা মানে সার্জিক্যাল যে ফিঙ্গার বোস, এইটাতে কিরকম ভাবে ধরতে হয়, আমরা বাড়িতে কি করি না এই দুটো আঙুলকে ব্যবহার করি। ঠিক আছে, এই দুটো আঙুল দিয়ে আমরা কাঁচিকে দিয়ে ব্যবহার করি, কাটি। ঠিক আছে, কিন্তু যখন সার্জিক্যাল বা মেডিকেল ইনস্ট্রুমেন্টকে ইউজ করা হয়, সেখানে বুড়ো আঙুলের সাথে এখানে কোনটাকে না অনামিকা বা রিং ফিঙ্গারকে ইউজ করা হয়। ঠিক আছে, বুড়ো আঙুলের সঙ্গে রিং ফিঙ্গারকে ইউজ করা হয়। তার কি কঠিন ব্যাপার না? না এদিকে একটা রয়েছে আর এইখানে একটা লাগানো রয়েছে, তাহলে স্যার এই দুটো আঙুল কি করবে? এই দুটো আঙুল কি করবে? এই যে আমার কাছে নেক্সট যে ফিঙ্গারটা রয়েছে, যেটা আমাদের কাছে মিডল ফিঙ্গার রয়েছে, ঠিক আছে, বা মধ্যমা, সেই মিডল ফিঙ্গারটা যাবে হচ্ছে অনামিকার সাথে, এটাকে জোর লাগাতে সাহায্য করবে। আর যেটা তর্জনী রয়েছে বা ইন্ডেক্স ফিঙ্গার রয়েছে, সেই ইন্ডেক্স ফিঙ্গারটা থাকবে কোন জায়গায় না ইন্ডেক্স ফিঙ্গারটা থাকবে আমার এই জায়গাতে, পাইভট বক্সের জায়গায় বা পাইভট পয়েন্টে থাকবে। এই ইন্ডেক্স ফিঙ্গারটা আমাকে গাইডিং ডাইরেকশন দেবে। ইন্ডেক্স ফিঙ্গারটা কি করবে না গাইডিং ডাইরেকশন দেবে, মানে কোন দিকে আমি কাটতে চাইছি। এই কারণের জন্য যে কোনো ডক্টর খুব মাইনিউট ছোট্ট জায়গার মধ্যেও কাঁচি চালাতে পারে। আর যখনই আমি এখানে এই রিং ফিঙ্গার বা অনামিকাকে ইউজ করব, ঠিক আছে, ওকে, যখনই আমি এই রিং ফিঙ্গার বা এইকে যখন ইউজ করে নিয়ে আমি কাঁচিটা চালাবো, তখন কি হয় না শুধুমাত্র আমার এই মাসেলের এইটুকু জায়গার মধ্যে মাসেলটা কাজ করে না, পুরো হাতের মাসেলটা সেখানে কাজ করে, যার ফলে আমি জোরে চাপ দিয়ে কোনো একটা জিনিসকে কাটতে পারবো। বুঝতে পারলে? তাহলে জোরে চাপ দিয়ে কাটার জন্য কি হচ্ছে না শুধুমাত্র আমরা এই তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠ এই দুটোকে ব্যবহার করি না। ঠিক আছে, ডাক্তারি ক্ষেত্রে কাঁচি ব্যবহার করার কয়েকটা নিয়ম রয়েছে, তো সেই ডাক্তারি ক্ষেত্রে কাঁচি ব্যবহার করা হয় বুড়ো আঙুল আর তার সঙ্গে সঙ্গে আমাদের এই রিং ফিঙ্গারকে। ঠিক আছে, ওকে, এই দুটোকে যখন ব্যবহার করা হয় তার মধ্যে এই যে তর্জনী হচ্ছে গাইডিং রিং, আর এই যেটা দেখতে পাচ্ছি মধ্যমা কি করবে না এটাকে গ্রিপ করার জন্য। তাহলে এইভাবে কাঁচিটাকে ধরা হয়, এইভাবে কাঁচিটাকে ধরে এইভাবে চালানো হয়। তাহলে এই যেটা আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে গাইড করবে কোথায় এটা কাটবে, আর এটা এইভাবে কাটা হচ্ছে। ক্লিয়ার? তাহলে এইভাবে এটাকে ধরা হয়। তাহলে বুঝতে পারছো যে একটা ছোট্ট কাঁচি, তার মধ্যেও কত সুন্দর একটা এখানে সায়েন্সকে ইউজ করা হয়েছে, সেই সায়েন্সটার মাধ্যমে আমরা এটাকে ইউজ করতে পারছি, মানে এইরকম ধরনের একটা জিনিসকে দেখা যায়। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। ওকে, ঠিক আছে, তাহলে এটা এই হয়ে গেল আমাদের কাছে কাঁচি। নেক্সট কি দেখতে পাবো না এই যে পার্টটা রয়েছে এই পার্টটাকে কি বলে র্যাচেট বা লক র্যাচেট। ঠিক আছে, এই যে র্যাচেট, ওকে, এই র্যাচেটের কাজ কি? র্যাচেটের কাজ হচ্ছে যে কোনো একটা মাসেলকে, ধরো নাও মাসেলকে কাটতে চাইছে না, শুধু ধরতে চাইছে। ঠিক আছে, ডাক্তারির সময় অপারেশনের সময় কি হয় না অনেক সময় কি হয় না কোনো একটা পার্টিকুলার অংশকে এরকম ধরে থাকতে হয় অনেকক্ষণ ধরে, সেটাও আমরা এই মানে সিজারের মাধ্যমেই করি। সিজার দিয়ে ওটা ধরে রেখেছে, তাহলে ধরে রাখতে গেলে এবার কি হবে না যিনি ডক্টর রয়েছেন তাকে অনেকক্ষণ ধরে ধরে রাখতে হবে, তাহলে এখানে হাতে অনেক প্রেশার পড়বে। এই প্রেশারটা যাতে কমানো যায় সেই জন্য এখানে কিছু খাঁজ তৈরি করা আছে বক্সের মতো, যাতে এখানে ধরুন কোনো একটা জায়গায় যদি আমি এরকম চাপ দিয়ে আটকে দিই তাহলে এটা ক্লিপের মতো এখানে আটকে যাবে, তাহলে আর আমাকে এরকম ভাবে কনস্ট্যান্ট প্রেশার দিয়ে রাখতে হবে না। তাহলে আমি যদি ছেড়েও দিই, ঠিক আছে, হাত থেকে যদি ছেড়েও দিই, তাহলেও এখানে কাঁচিটা একে চাপ দিয়ে এই সামনেটা এইভাবে ধরে থাকবে। ধরো এরকম আমার কাঁচিটা রয়েছে, সামনেটাতে এরকম চাপ দিয়ে ধরে আছে, এবার এটা তো কি করবো আমি যদি আঙুলটা এখান থেকে সরিয়ে নিই তাহলে তো আর চাপটা থাকবে না, আবার খুলে যাবে। কিন্তু এই র্যাচেটটা থাকার কারণের জন্য কি হয় না কখনো যদি সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এরকম কিছু ধরা হলো, র্যাচেটে লক করে দেওয়া হলো, তাহলে এরকম ছেড়ে দিলেও এটা এই চাপ দিয়ে এভাবে ধরে রাখতে পারে। তাহলে এটা হচ্ছে কি র্যাচেটের ফাংশন। ওকে, নেক্সট এরপরে এবার এই যে বিভিন্ন ধরনের, ঠিক আছে, বিভিন্ন ধরনের আমরা এই সিজার্সকে দেখতে পাই। সিজার্সের মাথার বা টিপ পোর্শনটা বিভিন্ন রকমের হয়, তো বিভিন্ন রকমের তার মধ্যে প্রথমে একটা কি দেখুন এটাকে বলা হয় আর্টারি ফোরসেপ। আর্টারি ফোরসেপ মানে কি? আর্টারি ফোরসেপ মানে কি, যেটা আমার যেটা ব্লাড ভেসেল রয়েছে, যে কোনো একটা ব্লাড ভেসেল, কোনো একটা জায়গায় অপারেশন করছে একটা ব্লাড ভেসেল রয়েছে, ঠিক আছে, সেই ব্লাড ভেসেলটাকে ক্রাশ করবো মানে কিরকম স্যার না ব্লাড ভেসেলটা দিয়ে ব্লাড বেরিয়ে যাচ্ছে অনেক, তাহলে তার মাউথটাকে টেম্পোরারি বন্ধ করে রাখতে চাইছি। ঠিক আছে, কিন্তু ব্লাড ভেসেলটাকে ড্যামেজ না করে, তখন আমাদের ইউজ করে এ দেখো এখানটাতে এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে উপরের পার্টটা,
তো এই যে পার্টটার মধ্যে মানে টিপ পার্ট পোর্শনের মধ্যে এখানে ব্লাড ভেসেলটাকে আমি চেপে ধরে রাখতে পারবো। তাহলে ক্রাশিং দ্য ব্লাড ভেসেলকে বন্ধ করে রাখার জন্য আমরা ইউজ করি কি আর্টারি ফোর্সেপ। এবার ছোটখাটো মানে অত বড় নয়, ছোট একটা ভেসেল রয়েছে, সেই ছোট একটা ব্লাড ভেসেলকে বন্ধ করতে চাই, তখনও কি স্যার এত বড় আর্টারি ফোর্সেপ নিয়ে আসবো? না, আর্টারি ফোর্সেপ তখন আর দরকার পড়বে না। তখন যেটা সেটা হচ্ছে মসকিউটো ফোর্সেপ। মসকিউটো ফোর্সেপ হচ্ছে কি স্মল মাইনিউট ছোট্ট মতো একটা ব্লাড ভেসেল বেরিয়েছে, ছোট্ট একটা শিরা রয়েছে, তাকে আটকাতে চাইছি। তখন আমরা কি করবো, মানে ডেলিকেট ভেসেল, ঠিক আছে, বা সফট কোনো একটা প্লেট রয়েছে তাকে আটকাতে চাইছি, তখন আমরা এখানে মসকিউটো ফোর্সেপকে ইউজ করব। তাহলে দুটো ফোর্সেপস দেখতে পেলাম, যে একটা হচ্ছে আর্টারি ফোর্সেপ আর একটা হচ্ছে মসকিউটো ফোর্সেপ। দুটোরই কাজ কি? দুটোরই কিন্তু কাটিং করা কাজ নয়, দুটোরই কাজ হচ্ছে দুটোকে আটকে রাখা, ব্লকেজ করে রাখা, ক্রাশিং করা কাজ। তাহলে কাটিং করা সবসময় যে সিজার্স দিয়ে আমরা করে থাকি মেডিকেল ফিল্ডে তা কিন্তু নয়, মানে কাঁচি মানে যে কেটে উড়িয়ে দেবে এরকম নয়, কিন্তু অনেক সময় কাঁচি মানে কিরকম না ধরে রাখার জন্য ব্যবহার করা হচ্ছে। তাহলে এই আর্টারি ফোর্সেপ আর মসকিউটো ফোর্সেপ এরকম। এর মধ্যে আরেকটা ইউনিক ফোর্সেপসের নাম বলি, সেটার নাম হচ্ছে অ্যালিস ফোর্সেপ। ঠিক আছে, অ্যালিস ফোর্সেপ কি করে না, যে কোনো ধরনের ফ্যাসিয়া, ঠিক আছে, বা ফ্যাসিয়া ব্রেস্ট বা বোলস, ঠিক আছে, ধরার জন্য কোনো একটা মানে স্ট্রং টিস্যু রয়েছে, মাসেল রয়েছে, একটা লিগামেন্ট রয়েছে, সেটাকে টেনে ধরতে হবে। সেই টেনে ধরে রাখার জন্য কাকে ইউজ করা হয় না, অ্যালিস ফোর্সেপকে ইউজ করা হয়। এই যে অ্যালিস ফোর্সেপ রয়েছে, এই অ্যালিস ফোর্সেপের গ্রিপটা খুব স্ট্রং, ঠিক আছে, ওকে। এই গ্রিপটা দিয়ে ও যখনই টেনে ধরে রাখবে তখন তার ভেতরে যে মাইনিউট অপারেশনস গুলো, সেই মাইনিউট অপারেশনস গুলো এর থ্রু দিয়ে করা যাবে, ঠিক আছে। নেক্সট এর ছাড়া কি দেখতে পাবো না, এছাড়া রয়েছে কি দেখো একটা ব্যাবকক ফোর্সেপ। ব্যাবকক ফোর্সেপ আর অ্যালিস ফোর্সেপের মধ্যে ডিফারেন্স কি? অ্যালিস ফোর্সেপের এই যে জায়গাটা সেটা হচ্ছে টাফ জিনিসকে টেনে ধরে রাখার জন্য, ওকে। আর ব্যাবকক ফোর্সেস এটা হচ্ছে কি ডেলিকেট টিউব। ধরে নাও অ্যাপেন্ডিক্স অপারেশন হচ্ছে, তো সেই অ্যাপেন্ডিক্স অপারেশনের সময় কি করতে হয় না, জিআই ট্র্যাক যেটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক রয়েছে, সেই ট্র্যাকটাকে বাইরে বার করতে হয়। এবার সেটাকে নিশ্চয়ই আমি ওই এরকম শক্ত করে টেনে ধরতে পারবো না, তখন সেটাকে কি করতে হবে, ডেলিকেটলি তুলতে হবে, ঠিক আছে, জাস্ট এরমভাবে নিয়ে এরমভাবে মানে জাস্ট একটা ফাঁকা জায়গার মধ্যে এরমভাবে নিয়ে তুলতে হবে। তো তার জন্য কি রয়েছে ব্যাবকক ফোর্সেপ। ব্যাবকক ফোর্সেপের মাঝখানটা দেখো ফাঁকা, তাহলে এর মধ্যে ঢুকিয়ে এর ভেতরে কি হলো, জিআই ট্র্যাকটাকে ঢুকিয়ে নিলাম। তাহলে এবার ফোর্সেপ দিয়ে আমি যদি তুলি, তাহলে এর ভেতরে ফাঁপা জায়গার ভেতর দিয়ে যে কোনো ধরনের এরকম টিস্যু বা ট্র্যাক, জিআই ট্র্যাক, তার ভেতরে এরকম রয়ে গেল, এটা নন ক্রাশিং, ঠিক আছে, ওকে। তাহলে এই যে দুটো, এই দুটো কি না শুধু ধরার জন্য, গ্র্যাস্প করার জন্য। তাহলে একটা হচ্ছে ব্যাবকক ফোর্সেপ গ্র্যাস্প করার জন্য, আর তার সঙ্গে সঙ্গে অ্যালিস ফোর্সেপ এটা হচ্ছে শক্ত জিনিসকে গ্র্যাস্প করার জন্য। আর এই দুটোকে কি দেখলাম না, এই দুটো ক্রাশ করার জন্য, ক্লিয়ার। তাহলে এইখানে এই দুটো পেয়ে যাচ্ছে কি, এই দুটো শেপ আর নন ক্রাশিং, দুটোকেই ধরার জন্য ইউজ করা হচ্ছে, ক্লিয়ার। বেশ, এবার এই দুটো ফোর্সেপ ছাড়াও দেখো এখানে প্রত্যেকটা ফোর্সেপের কাজ দেখানো আছে। দেখো অ্যালিস ফোর্সেপ কোনো একটা টিস্যুকে রয়েছে, সেই টিস্যুটাকে ধরার জন্য এরকম ভাবে। স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপ আর চিলেট ফোর্সেপ, এই দুটো ফোর্সেপসকে নিয়ে এবার আমরা ডিসকাস করছি। স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপ আর চিলেট ফোর্সেপ কি বলছে, চিটলস ফোর্সেপ না, এই দুটো ফোর্সেপস কিন্তু ডাইরেক্টলি, হ্যাঁ, স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপসকে ইউজ করা হয়, কিন্তু চিটলস ফোর্সেপসকে কিন্তু ডাইরেক্টলি কোনো মেডিকেল পারপাসের জন্য, কোনো হসপিটালে কোনো জিনিসকে টিস্যুকে বা কাটাকাটি করার জন্য দরকার পড়ে না। এটার মুখটা অনেকটা এরকম ধরনের হয়ে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে কোনো একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, যেটাকে ধরো স্টেরিলাইজ করা হচ্ছে, যদিও আমরা মেটাল ইনস্ট্রুমেন্টকে এরকম ফুটিয়ে স্টেরিলাইজ করি না, ঠিক আছে, গরম করে স্টেরিলাইজ করা হয় না। এই গরম করে স্টেরিলাইজেশন আগে করা হতো। দেখা গেছে কি গরম করে যখনই স্টেরিলাইজ করা হবে, তাহলে এই যে এইগুলো তো বিভিন্ন মেটাল দিয়ে তৈরি, তাপমাত্রা পেলে কি হয় না, এদের এদের আকৃতি পরিবর্তন হয়ে যায়, ভোঁতা হয়ে যায় খুব তাড়াতাড়ি, ঠিক আছে। সেই জন্য গরম করে স্টেরিলাইজ না করে এদেরকে লাইসিন দিয়ে স্টেরিলাইজ করানো হয়, তাহলে সেটা হচ্ছে কি কোল্ড স্টেরিলাইজেশন বলা হয়, ঠিক আছে, ওকে। যদি এখানে ডায়াগ্রামে দেখি যে ফুটাচ্ছে, ফোটানো হয় না, ঠিক আছে, যে কোনো ধরনের মেটালের ইনস্ট্রুমেন্ট মেডিকেল পারপাসে ইউজ করার জন্য সেটাকে ফোটানো হয় না, কারণ ফোটানো হলেই তার উপরে একটা অ্যান্টি কোরোসিভ রাস্ট যেটা কোটিং করা থাকে, সেই অ্যান্টি কোরোসিভ কোটিংটা উঠে যায়। আর তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, তার মধ্যে মেটাল যেগুলো রয়েছে সেগুলো তাপমাত্রা পেলে তার আকৃতি পরিবর্তন করে ফেলে। সেই যে মেটালের আকৃতি পরিবর্তন যাতে না হয়, সেই জন্য কোল্ড স্টেরিলাইজেশন ওখানে করানো হয়, ঠিক আছে, ওকে। ওদেরকে অটোক্লেভিংও করা হয় না, আর কোনো জায়গায় ফোটানোও হয় না, ঠিক আছে। সেই রকম কোল্ড স্টেরিলাইজেশন মেটেরিয়াল থেকে তুলে নিয়ে আসার জন্য কাকে ইউজ করা হচ্ছে না, চিটলস ফোর্সেপকে ইউজ করা হয়, যেটা যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট পরবর্তীকালে দেখতে পাবো যে যেটা আমাদের কাছে ধরুন স্ক্যালপেল রয়েছে, ঠিক আছে, সেই স্ক্যালপেলকে হোক, বা কোনো একটা আমাদের কাছে সিজার্স রয়েছে, সেই সিজার্সকে হোক, তাকে সেই মানে কোল্ড স্টেরিলাইজেশন থেকে তুলে নিয়ে আসার জন্য একে ইউজ করা হয়, কাকে না, চিটলস ফোর্সেপসকে। আরেকটা হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপ। এই স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপসটা এই গজপিস বা স্পঞ্জকে রাখে, যে কোনো একটা জায়গায় অপারেশন করতে গিয়ে ব্লিডিং হচ্ছে, তাহলে সেই ব্লিডিংটার যে জায়গাটা রয়েছে, যে ব্লাডটা বেরোচ্ছে, সেই ব্লাডটাকে
আমার কি করতে হবে? আমি তো ডাইরেক্টলি সেখানে তুলো দিয়ে বা গজ পিস দিয়ে হাত দিয়ে করতে পারবো না। তাহলে স্পঞ্জকে আমি এখানে হোল্ড করে নিয়ে সেই স্পঞ্জটাকে ওখানে দিতে পারবো, ওই জায়গাতে আমি টাচ করাতে পারবো। এছাড়া কি করা হয় না, এছাড়া এটাকে কোনো সার্ভিক্সের জায়গাতে, মানে যে কোনো ধরনের সার্ভিক্সের কোনো একটা কিছু অপারেট করতে হচ্ছে, তা সার্ভিক্সের জায়গাতে অপারেট করার সময় এই স্পঞ্জ হোল্ডিং ফোরসেপস দিয়ে সেখান থেকে এটাকে ট্রিট করা হয়। ওকে, বোঝা গেল? নেক্সট এরপরে যেটা রয়েছে একটু দেখে নিই। তো নেক্সট এবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের কাছে না এই যে অ্যালিস ফোরসেপস। তো অ্যালিস ফোরসেপস আমরা অলরেডি দেখলাম, তারপরে ব্যাবক ফোরসেপস, এই দুটো ফোরসেপস হয়ে গেছে। তো স্পঞ্জ হোল্ডিং ফোরসেপস, এটার আইডিয়াটাও ক্লিয়ার হয়ে গেছে। আর চিটলস ফোরসেপস দেখলাম। নেক্সট এরপরে যে ইনস্ট্রুমেন্টটা রয়েছে সেটা হচ্ছে কি সোজা আর্টারি ফোরসেপ। এই সোজা আর্টারি ফোরসেপের জন্য কিরকম না, এটা অলরেডি বললাম কি না কোনো একটা আর্টারি বা সেই এরকম আর্টারিকে আটকানোর জন্য, ঠিক আছে, সেই বা আর্টারিটাকে বন্ধ করার জন্য এরকম হয় স্ট্রেট আর্টারি ফোরসেপ। এবার এটাই যদি ব্যাকা হয় কোনো একটা জায়গাতে যেখানে আমি ডাইরেক্টলি নিয়ে যেতে পারছি না ফোরসেপটাকে, সেখানে কিরকম হবে না, সেখানে ব্যাকা আর্টারি ফোরসেপসকে ইউজ করি আমরা। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে, একটা হচ্ছে সোজা আর্টারি ফোরসেপ আর একটা হচ্ছে ব্যাকা আর্টারি ফোরসেপ। ঠিক আছে, এছাড়া ছোট্ট মতো কোনো একটা জায়গা থেকে অল্প একটা মানে ছোট একটা ভেনকে এরকম আর্টারিকে আটকাতে হবে, ঠিক আছে, বা ভেসেলসকে আটকাতে হবে, তখন আমরা মসকিউটো ফোরসেপসকে ইউজ করি। ঠিক আছে, যদিও এটা টুইজারের ছবি দেওয়া আছে, মসকিউটো ফোরসেপ। আর এটা হচ্ছে বুলডগ ভাস্কিউলার ক্ল্যাম্প। এই জিনিসটা কি এবার একটু বলি। বুলডগ ভাস্কিউলার ক্ল্যাম্প যখন দেখবে যে কোনো একটা মানে মাদারের ডেলিভারি হলো, তো অ্যাম্বেলিক্যাল কর্ডটাকে আটকানো হয়, তাহলে টেম্পোরারি কোনো একটা রক্তনালীকে সাময়িকভাবে তার রক্তের চাপটাকে আটকানোর জন্য তখন এই বুলডগ ভাস্কিউলার ক্ল্যাম্পকে আমরা ইউজ করি। তো সেখানে কি হবে না, টেম্পোরারি কোনো একটা ব্লাড ভেসেলসকে ওইভাবে ক্লিপ করে দেওয়া হয়, যার ফলে কি হবে না, এখানে সাময়িকভাবে রক্ত প্রবাহকে আমরা ইউজ করি, মানে টেম্পোরারি ব্লাড ব্লিডিং, মানে ব্লিডিং হচ্ছে সেই জায়গাটাকে স্টপ করার জন্য ওখানে কি করা হয় না, এই বুলডগ ভাস্কিউলার ক্ল্যাম্পকে ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট এরপরে আমরা যে জায়গাটায় চলে আসবো সেটা হচ্ছে কি না, সেটার নাম হচ্ছে আমাদের কাছে এই দেখো কি হচ্ছে না, সেটা হচ্ছে সার্জিক্যাল হ্যান্ডেলস অ্যান্ড ব্লেডস। ঠিক আছে, সার্জিক্যাল হ্যান্ডেলস অ্যান্ড ব্লেডস, এই যে জায়গাগুলো রয়েছে, এই হ্যান্ডেলস গুলোরও আমাদের নাম আছে। একে বলা হয় বার্ড পার্কার হ্যান্ডেল। ঠিক আছে, একে কি বলা হয় না, বার্ড পার্কার হ্যান্ডেলস। এই যে বার্ড পার্কার হ্যান্ডেলস, এই হ্যান্ডেলসের বিভিন্ন ধরনের, এটা কোনো মানে ডেকোরেটিভ পিস নয় যে এরকম যে কোনো একটা হ্যান্ডেলসের মধ্যে এরকম লাগানো যায়। এরকম হ্যান্ডেলস নাম্বার 3, হ্যান্ডেলস নাম্বার 5, এরকম ভাবে বার্ড পার্কার হ্যান্ডেল নাম্বার 4, বিভিন্ন ধরনের হ্যান্ডেলসকে দেখতে পাওয়া যায়। এবার তার উপরে 10 নম্বর থেকে 24 নম্বর পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের স্ক্যালপালের যে সাইজগুলো রয়েছে সেই স্ক্যালপালের সাইজগুলোকে ইউজ করে। তার মধ্যে যেটা 10 নম্বর স্ক্যালপাল রয়েছে তাকে তো বলা হয় পুরো স্ট্যাব নাইফ। কিরকম না, বিভিন্ন ধরনের কাটিং করার জন্য কোনো একটা জায়গাতে অপারেশন করা হচ্ছে, তাহলে অপারেশনে বিভিন্ন ধরনের কাটিং এর দরকার পড়বে। তাহলে সেই যে কাটিং রয়েছে, তো যেটা কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে ধরো ফোঁড়া বা এরকম একটা ব্রিসেলস হয়েছে, সেটাকে কি করা হয় না, স্ট্যাব করা হবে। তাহলে ডাইরেক্টলি অল্প সারফেসের মধ্যে যদি কোনো জায়গাতে স্ট্যাব করতে হয়, তাহলে সেখানে স্ট্যাব নাইফ বা এই 11 নম্বর ফোরসেপসকে আমরা, এই 11 নম্বর আমরা সার্জিক্যাল ব্লেডকে ইউজ করি। ঠিক আছে, আর এই যে হ্যান্ডেলসটা দেখতে পাচ্ছ যেটাকে আমরা বলি বার্ড পার্কার হ্যান্ডেল, এই বার্ড পার্কার হ্যান্ডেল কি করে না, ওই যে সার্জিক্যাল ব্লেডটা রয়েছে সেই সার্জিক্যাল ব্লেডটাকে হোল্ড করতে সাহায্য করে। ঠিক আছে, ওটাকে ধরতে সাহায্য করে। এবার দুটো ধরনের এটার হোল্ডিং হয়ে থাকে, একটা বলা হয় পেন্সিল হোল্ডিং, মানে অটোমেটিক্যালি বুঝতে পারছো যে এইটাকে বলা হয় পেন্সিল হোল্ডিং। ঠিক আছে, এরকমভাবে যখন হোল্ড করা হয় তখন সেটাকে বলা হয় পেন্সিল হোল্ডিং। আর এটাকে যখন এইভাবে হোল্ড করা হয়েছে, যেখানে আমরা কি করি না, কোনো একটা লম্বা কাটিংস করতে হয়। ঠিক আছে, মানে ধরো কোনো একটা টিস্যু রয়েছে বা কোনো একটা বেলি বা কোনো একটা জায়গাতে এরকম লম্বা একটা কাট করতে হবে, অনেকটা বড়, তখন কি করা হয় না, তখন এটাকে বলা হয় আমাদের ডিনার প্লেট কাটিং বা ডিনার প্লেট হোল্ডিং। ঠিক আছে, ওকে, তাহলে এরকম দুটো ধরনের হোল্ডিংসকে দেখা যায়। একটা হচ্ছে পেন্সিল হোল্ডিং, এরকম ভাবে পেন্সিলের মতো, এটা হচ্ছে পেন্সিল হোল্ডিং, অল্প মাইনিউট জায়গার মধ্যে এটাকে কাটিং করার জন্য। আর লম্বা যখন হয় তখন সেটা হচ্ছে ডিনার প্লেট হোল্ডিং। তো ডিনার প্লেট নাইফ হোল্ডিং যেটা, সেটা হচ্ছে এইভাবে পিছনে হোল্ড করা হয়, এইভাবে। ক্লিয়ার? বেশ, তো দেখতে পাচ্ছ যে ব্লেড নাম্বার যদি 15 কে ইউজ করা হয়, সেটা স্কিনকে ইনসেশন করে, মানে চামড়ার উপর দিয়ে কোনো একটা জিনিসকে কাট করতে হচ্ছে, তাহলে স্মল প্রিসাইজ স্কিনকে ইনসেশন করার জন্য আমরা ব্লেড নাম্বার 15 কে ইউজ করি। আর স্ট্যাব নাইফ যেটা রয়েছে সেটা হচ্ছে ব্লেড নাম্বার 11। ব্লেড নাম্বার 11 কে কিরকম ভাবে, কোনো একটা জায়গাতে ধরে নাও ফোঁড়া, ঠিক আছে, কোনো একটা সূক্ষ্ম ছিদ্র করতে হবে, তখন এই স্ট্যাব নাইফকে আমরা ইউজ করে থাকি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে হোল্ডিং করার জন্য আমরা অ্যাঙ্গেলস দেখলাম কি না, দুটো হচ্ছে অ্যাঙ্গেলস আমাদের কাছে, একটা হচ্ছে পেন হোল্ডিং এরকম ভাবে, ওকে, বা পেন্সিল হোল্ডিং বলা হয়, আর এটা হচ্ছে ডিনার নাইফ হোল্ডিং। ঠিক আছে, ওকে, বেশ। নেক্সট এরপরে এই যে আমরা অপারেশনস গুলো করছি,
ঠিক আছে, এই অপারেশনসগুলো করার পর কোনো একটা জায়গাকে, যখনই কোনো একটা টিস্যুকে বা কোনো একটা পার্টের স্কিনকে যখন আমরা ধরুন কাটলাম, অপারেশন স্টার্ট করলাম, তাহলে এই যে অপারেশনটা করার পর কি হবে না, টিস্যুর একটা নিজস্ব মেকানিজমস হচ্ছে, সে আবার তার নিজের জায়গায় চলে আসবে। তাহলে তাকে ওই জায়গা থেকে সরিয়ে রাখার জন্য কি করতে হয় না, এখানে যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয় তার নাম হচ্ছে রিট্র্যাক্টর। ঠিক আছে, এর নাম হচ্ছে কি রিট্র্যাক্টর। ঠিক আছে, রিট্র্যাক্টর দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে আমাদের কাছে ফিজিক্যাল, আর একটাকে বলা হয় মেকানিক্যাল। ফিজিক্যাল রিট্র্যাক্টর মানে কি, ধরো এখান থেকে আমি টিস্যুটাকে বা মাসেলসটাকে কেটেছি, ঠিক আছে, এবার এখানে একটা রিট্র্যাক্টর দিয়ে আমি যদি এদিকে টেনে রাখবো, যে কারণের জন্য আমি এর ভেতরে যদি কিছু অপারেট করতে হয় তাহলে সেটাকে আরামসে অপারেট করতে পারবো। ঠিক আছে, এটা কারা রয়েছে না, এটা যারা হেল্পিং হ্যান্ডস রয়েছে বা এখানে নার্সরা এখানে ফাংশন করে থাকে। ক্লিয়ার? ওকে। এছাড়া মেকানিক্যাল রিট্রাক্টর রয়েছে, সেই মেকানিক্যাল রিট্রাক্টরটা হচ্ছে কিরকম না, দুটো সাইড এরকম আর এখানে আরেকটা থাকে, তাহলে এখানে স্ক্রু এর মাধ্যমে এটাকে যদি ঘোরানো হয় তাহলে এটা এই সাইডে এইভাবে একটা ওপেন স্পেসকে তৈরি করে। তাহলে মেকানিক্যাল রিট্রাক্টর বা ফিজিক্যাল রিট্রাক্টরকে আমরা এখানে দেখতে পাই, যেটা এই কাজের জন্য করে। ওকে, বেশ। এরপর কোন একটা অপারেশনস হলো, ওপেন করলাম, নেক্সট এবার লাস্ট যে স্টেপটা আমাদের কাছে রয়েছে, সেই লাস্ট স্টেপটা হচ্ছে আমাদের কাছে কি সুচারিং বা সেলাই করা। ঠিক আছে, তো সেলাই করার জন্য অটোমেটিক্যালি এখানে হাত দিয়ে নিশ্চয়ই সেলাই করা হবে না, তা সেলাই করার জন্য কি রয়েছে আমাদের কাছে, নিডল হোল্ডিং ফরসেপ। ঠিক আছে, নিডল হোল্ডিং ফরসেপের সেই সামনেটা রয়েছে, সেই সামনেটা এরকম ভাবে দাঁতের মতো করা থাকে, টিথের মতো করা থাকে, যাতে সহজে একটা নিডলকে হোল্ড করা যায়। এবার নিডলসের টাইপ অনুযায়ী একে আবার দুটো ভাগে ভাগ করা যায়। নিডলস যাতে দিয়ে আমি সেলাই করব, সেই সেলাই করা যে নিডলসটা, সেই নিডলসটা আবার দু রকমের হয়ে থাকে। ঠিক আছে, একটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি বলা হয়, রাউন্ড বডিড নিডল। এই যে রাউন্ড বডিড নিডল রয়েছে, সেই রাউন্ড বডিড নিডলের মধ্যে আমরা কি দেখবো না, ভেতরে ইন্টারনাল কোন একটা অর্গান রয়েছে বা কোন একটা টিস্যু রয়েছে, সেই ইন্টারনাল অর্গান বা টিস্যুটাকে যখন আমাদের সেলাই করতে হচ্ছে, ঠিক আছে, সেখানে কি রকম না, সেখানে রাউন্ড বডির হতে হবে, যাতে অন্যান্য আশেপাশের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো যেন ড্যামেজ না হয়, তখন এখানে রাউন্ড বডিড নিডলকে আমরা ইউজ করি। আর যদি দেখতে পাওয়া যায় স্কিনের উপরে কোনো একটা কাটিং হয়েছে, ঠিক আছে, চামড়া কি হয় আমাদের অনেকটা স্ট্রেন দিয়ে, অনেকটা শক্ত, ভেতরে টিস্যুর মতো অত নরম নয়, তাহলে তখন আমাদের ইউজ করা হয় কি কাটিং নিডলসকে। ঠিক আছে, কাটিং নিডলসের ক্ষেত্রে কি দেখতে পাবো না, এটা এই যে জায়গাটা রয়েছে সেটা কি হচ্ছে না, শক্ত টিস্যুর উপর দিয়ে কাটিং করে ভেতরে ঢুকতে পারে। কাটিং নিডলসকে আমরা এই যখন রাউন্ড নিডলসের জায়গাতে ইউজ করতে পারবো না। তার কারণটা কি, তার কারণটা ভেতরের রাউন্ড নিডলসের জায়গাতে যদি কাটিং নিডলসকে ইউজ করে তাহলে ভেতরের টিস্যু অনেক বেশি ড্যামেজ হবে। সেই কারণের জন্য কাটিং নিডলসকে ইউজ করা কোথায় না, স্কিন। ঠিক আছে, এই স্কিনের উপরে কোনো সুচার বা কোনো সেলাই করতে গেলে আমরা কাটিং নিডলসকে ইউজ করি। আর ইন্টারনাল অর্গানের মধ্যে কোনো একটা যদি সুচারকে করতে হয় তখন সেখানে রাউন্ড নিডলসকে ইউজ করা হয়। ঠিক আছে, বেশ। তাহলে এই হচ্ছে এদের পার্ট। এছাড়াও আরেকটা নিডলসকে আমরা দেখতে পাই, যেটাকে বলা হয় ব্লান্ট নিডলস। ব্লান্ট নিডলস কিরকম ভাবে না, অনেক ক্ষেত্রে হয় কি না, ভেতরে আমাদের যখন অপারেশনের পরেতে যখন সুচারিং করছি মানে সেলাই করছি, সেই সময় কি হয় না, দেখা যায় না নিডলসটা কোন দিক থেকে কোন দিকে বেরোচ্ছে বা কোন দিকে কোথায় যাচ্ছে, এটা দেখতে পাওয়া যায় না, কারণ এতটাই ব্লাড রয়েছে। ঠিক আছে, তাহলে ওইটা যাতে ভুল করে ডাক্তারের হাতে বা যিনি অপারেট করছেন তার হাতে যেন ফুটে না যায়, তার কারণের জন্য আরেকটা নিডল তৈরি করা হয়, সেটাকে বলা হয় ব্লান্ট নিডল। হ্যাঁ, ব্লান্ট নিডল টিস্যুর ভেতর দিয়ে পাস আউট হতে পারে, কিন্তু হাতের মধ্যে ডাইরেক্টলি ওটা ফুটতে পারবে না। জাস্ট ওটা যখনই টাচ হবে তখন বোঝা যাবে যে এটা নিডলের এবার মাউথটা এখানে টাচ হচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে আবার নেক্সট ওইভাবে মানে পরপর যেভাবে সুচারিং করা হয়, সুচারিং করারও অনেক টেকনিক রয়েছে, তাই যেভাবে আমি সুচারিং করব সেই সুচারিংটা ওইভাবে আমাদের এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে ব্লান্ট নিডল ইউজ করা হয় ইন্টারনাল কোনো একটা টিস্যুকে, যেটাকে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে না, সেই ডক্টরের সেফটির জন্য এটাকে ইউজ করা হয়। ক্লিয়ার? ওকে, বেশ। নেক্সট যেটা রয়েছে এ দেখো, এটা হচ্ছে সুচারিং এর অল্টারনেটিভস আর কি রয়েছে আমাদের কাছে। সুচারিং একটা হচ্ছে এই সেলাই করা, এই জায়গাটা রয়েছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেপলস। হ্যাঁ, বডির জন্য স্টেপলস পাওয়া যায়, যেটা কি করে না এরকম ক্লাম্পের মতো, ঠিক আছে, ক্লাম্পের মতো এই জায়গাটাকে এইভাবে অ্যাট্রাক্ট করে রাখে। আর একটা হচ্ছে ডার্মা বন্ড। ডার্মা বন্ড হচ্ছে কোনো একটা কাটিং রয়েছে তার উপরে যদি ওটা লাগিয়ে দেওয়া হয় অটোমেটিক্যালি, এটা একটা আঠালো জায়গা, ঠিক আছে, এটা প্রাকৃতিকভাবেই উঠে যায়, এটাকে তুলতে হয় না। ঠিক আছে, এই স্টেপল আর এই যে সুচার রয়েছে এরা এই নন অ্যাবজর্বেবল, সেলাই আবার দুটো রকমের হতে পারে, থ্রেডের উপর ডিপেন্ড করে হয় ওটা। একটা হচ্ছে নন অ্যাবজর্বেবল থ্রেড আর একটা হচ্ছে অ্যাবজর্বেবল থ্রেড। অ্যাবজর্বেবল থ্রেড যেটা ইন্টারনাল হয়ে থাকে সেটাকে সেখানে কি দেখতে পাওয়া যায় না, থ্রেডটা অটোমেটিক্যালি ডিজলভ হয়ে যায়। ঠিক আছে, আর নন অ্যাবজর্বেবলের ক্ষেত্রে কি হয় না, সেখানে ওটাকে কাটতে হয়, কাটিং করতে হয়। ঠিক আছে, ওকে, বেশ। তাহলে এটা 7 থেকে 14 দিনের মধ্যে নন অ্যাবজর্বেবল থ্রেডকে আমাদের তুলে দেওয়া হয়। বেশ, নেক্সট এবার এদের সেফটি প্রিকশনস কি রয়েছে। সেফটি প্রিকশনস এর ক্ষেত্রে আমরা জানি যে যেখানে নিডল রয়েছে, নিডলকে একটা সব থেকে বেশি পরিমাণে দেখা যায় যে যেখানে সেফটির দরকার পড়ে নিডলকে ক্যাপিং করতে গিয়ে,
মানে নিডলের মাথায় যখনই ক্যাপ পরাতে যাওয়া যায় তখনই সঙ্গে সঙ্গে সব থেকে বেশিবার ওটা হাতে ফোটার চান্সেস থাকে। তাহলে নিডলে কখনোই ক্যাপিং করা হয় না। তাহলে নিডল যখন আমি ইউজ করে নেব, আফটার দ্যাট নিডলের মধ্যে কোনো ক্যাপিং করা হয় না, সেই নিডলটাকে নিয়ে ডাইরেক্টলি যেখানে ডিসপোজেবল জায়গা রয়েছে, ঠিক আছে, সেরকম জায়গাতে একে আমি ফেলে দেবো, ঠিক আছে, না ক্যাপ করে। ক্যাপ করাতে গেলেই হাতে ফুটে যাওয়ার চান্সেস থাকে, ঠিক আছে, নিডল ক্যাপিং কখনো করা হয় না। বেশ, নেক্সট কি রয়েছে, বাকি যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেই ইনস্ট্রুমেন্টগুলোকে নিয়ে 10% ব্লিচ এই ডিসইনফেক্টেন্ট সলিউশনসের মধ্যে এটাকে রাখা হয় 10 মিনিটের জন্য, যার কারণের জন্য ক্লিন দ্য ব্লাড অ্যান্ড ফ্লুইডস, এর মধ্যে থাকে যে ব্লাড আর ফ্লুইডসগুলো যেগুলোকে ইউজ করলাম আমি, সেই ব্লাড অ্যান্ড ফ্লুইডসগুলো যাতে ওখান থেকে চলে যায়। পরবর্তীকালে একে আবার লাইসল বে যে সলিউশন রয়েছে সেই লাইসল সলিউশনের মধ্যে নিয়ে যাওয়া হয়। ওকে, বেশ, নেক্সট এরপরে আমরা আরো কয়েকটা ইনস্ট্রুমেন্টের মধ্যে চলে আসবো। তার মধ্যে ফার্স্ট যে ইনস্ট্রুমেন্টটা রয়েছে সেই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার, ঠিক আছে, স্ফিগমোম্যানোমিটার বা ব্লাড প্রেশার মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এই যে স্ফিগমোম্যানোমিটার, একে কি দেখতে পাওয়া যায় না, এর কয়েকটা পার্ট রয়েছে। একটা হাতের মধ্যে লাগানো হয় দেখতে পাও, সেটাকে কি বলা হয় না, কাফ বলা হয়, ঠিক আছে। এর থেকে দেখবে একটা টিউব বেরিয়ে আসে, সেই টিউবটাকে বলা হয় টিউবিং। ওকে, টিউব। আর তারপরে কি রয়েছে না, এখানে একটা পাম্প রয়েছে বা এটা একটা বাল্ব রয়েছে, এখানে একটা এয়ার ভালভকে দেখতে পাওয়া যায়, যেটা আমাদের কাছে এই পাম্পটা করে এর ভেতরে এয়ারটাকে পাঠানো হয়, সেই পাঠানো এয়ারটাকে কমানো হয়। ক্লিয়ার? ওকে, নেক্সট তারপর এখানে কি রয়েছে না, এখানে একটা গেজ মিটার দেখতে পাওয়া যায়। কিসকা হয়েছে? বেশ, তাহলে এটা এইরকম ধরনের একটা মানে স্ট্রাকচারকে দেখতে পাওয়া যায়। কিরকম দেখতে, এর ভেতরে কি কাজ হচ্ছে না, ফার্স্টে এই যে কাফটা রয়েছে, ওকে, যে কাফটা যেটাকে আমি ইউজ করব, সেই কাফটা হচ্ছে একে ইউজ করে মাইল্ড ডিটারজেন্ট বা একে রিমুভ করার জন্য একে ফার্স্টে ওয়াশ করতে হয়, ওকে, যাতে ডিসইনফেক্টেন্ট অবস্থায় থাকে। নেক্সট আমরা দেখতে পাবো কি, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি চেকিং দ্য রাবার টিউবিং, এই যে টিউবগুলো রয়েছে টিউবের মধ্যে যেন কোনো রকম কোনো লিকেজ নেই, সেটা আমাদের কাছে চেক করতে হয়। নেক্সট তারপরে এই যে আমাদের কাছে গেজ মিটারটা রয়েছে, সেই গেজ মিটারটাকে দেখে নিতে হয় যে এটা জিরোতে সেট করা আছে কিনা, এটা একদমই জিরোতে সেট করা আছে কিনা, এটাকে বলা হয় জিরো পয়েন্ট। এই জিরো পয়েন্টে সেট করে থাকা খুবই দরকারি। তাহলে যদি সেট করা না থাকে তখন কি করব, আমি এই ভালভটাকে ওপেন করে দেবো, ওপেন করে দিয়ে এটাকে জিরোতে সেট করে নেবো, ঠিক আছে। তাহলে জিরোতে সেট করে নেবো যে এটা জিরো পয়েন্টে, এক্স্যাক্টলি জিরো পয়েন্টে যেন থাকে, ঠিক আছে। নেক্সট এবারে কি করব না, নেক্সট এবারে যেটা রয়েছে, এবার এর সাথে এই গেজ সিস্টেমটাকে নিয়ে ব্যবহার করব। এই এয়ার ভালভ মানে এখানে প্রেসার দেবো না, এই যে গেজ সিস্টেমটা সেটা এবার ধীরে 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 উপরে উঠবে। সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল যে আমাদের কাছে প্রেসার দুটো তৈরি হয়, সেই সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেসার দুটোকে এখানে শো করবে। একবার ভেবে দেখো, এই একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, যে ইনস্ট্রুমেন্টটা ডক্টর যখন ইউজ করছে সেখানে প্রায় সবাই, ঠিক আছে, এই ধরনের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের উপর তারা ব্লাইন্ডলি ফলো করে। তাহলে এখানে যেটা বললাম সিজার, যেটা বলছি আমি তোমার টুইজার, যেখানে তোমার স্ক্যালপেল, তারপরে স্পিগমোম্যানোমিটার, এই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের গুরুত্বটা একবার বোঝার চেষ্টা করো। যে এই যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, এই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট এতটাই ইম্পর্টেন্ট যে এরা একটা যদি ছোট্ট একটা মিসম্যাচ হয়ে যায়, সেই ছোট্ট মিসম্যাচের কারণের জন্য এখানে বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস তৈরি হতে পারে, কিন্তু এখানে এই ছোট্ট মিসম্যাচটাও হয় না। তাহলে কত মাইনিউট ইঞ্জিনিয়ারিং এর ফলে এই সমস্ত জিনিসপত্রগুলো তৈরি হয়, যেখানে একটা ছোট্ট জিরো পয়েন্টস, আমি কি বললাম না, এখানে গেজ মিটারের মধ্যে রয়েছে এখানে ছোট্ট একটা জিরো পয়েন্টস, তাই তো, সেই ছোট্ট একটা জিরো পয়েন্টস কতটা ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, নেক্সট এরপরে আসছে কি না, আমরা ধীরে ধীরে এই যে মার্কারি ইউজ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আগে দেখতে পেতাম কি স্পিগমোম্যানোমিটারের মধ্যে মার্কারি, স্পিগমোম্যানোমিটার রয়েছে, থার্মোমিটারের মধ্যে মার্কারি ইউজ হয়েছে। তো মার্কারি ফ্রি, কারণ মার্কারি একটা টক্সিক এলিমেন্টস, বিভিন্ন কারণের জন্য বিভিন্ন অ্যাক্সিডেন্টের ফলে আমাদের মার্কারি আমাদের কাছে বিভিন্ন স্পেল আউট হতে পারে। সেই মার্কারি ফ্রি বিভিন্ন ইনস্ট্রুমেন্টকে তৈরি করা মানে চেষ্টা চলছে, যেমন ধরো ডিজিটাল থার্মোমিটার, তারপরে কানের ইনফ্রারেড যেটা রয়েছে এটাকে বলে টিম্প্যানিক ইনফ্রারেড, তারপরে রয়েছে টেম্পোরাল আইআর, ঠিক আছে, যেখানে বিভিন্ন কারণে বিভিন্ন রকমভাবে একে আমরা ইউজ করে না ক্রিটিক্যাল যে টেম্পারেচার মেনটেনেন্স, সেই টেম্পারেচার, এই মেশিনটাকে তো আমরা কোভিডের টাইমে খুব দেখতে পেয়েছি, বিভিন্ন এক্সাম দিতে যাওয়ার আগে এটা দিয়ে আমাদের টেম্পারেচার চেক করা হচ্ছিল। এটা আমাদের বাড়িতে প্রায় এখন সবার কাছে রয়েছে। তাহলে এটা এখন কানের ইনফ্রারেড, এটাও এরকম ধরনের একটা ইয়ারবক্স কে ক্লিন করার ধরনের মেশিন। ওকে, বেশ, এই সমস্ত যে মেশিনসগুলো রয়েছে, সমস্ত যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, সেই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা আজকে দেখলাম। এবার এই ইনস্ট্রুমেন্টগুলো কি করছে না, ধীরে ধীরে যেরকম ভাবে একটা দুটো ইনস্ট্রুমেন্ট ছিল, ইনস্ট্রুমেন্টের উপরে একটা হিউম্যানের উপর ভরসা করে কাজ হতো, এখন কি হচ্ছে না, আরো ইনস্ট্রুমেন্টের মডিফিকেশনস, আরো ইঞ্জিনিয়ারিং এর হাইফাই হওয়ার কারণের জন্য রোবোটিক্স টেকনোলজি আসছে, যেখানে দেখতে পাচ্ছি দা ভিঞ্চি
ঠিক আছে, মেকানিজমস বা দা ভিঞ্চি বলে মেশিন একটা রয়েছে, যে মেশিনটা কি করছে না, ওটা একটা রোবোটিক, বিভিন্ন ধরনের টিউব আর মাইক্রো সার্জারির ক্ষেত্রে আমরা ওদেরকে ইউজ করতে পারছি। কিন্তু সমস্যাটা একটা জায়গায়, তাদের মধ্যে যে প্রোগ্রামিং বা যে ইনস্ট্রুমেন্টেশন বা যেরকমভাবে রেডি করা আছে, সেটা কি কোনো একটা মানুষকে ছাড়া কখনো সম্ভব? কোনো একটা ডক্টর বা কোনো একটা নার্স বা কোনো একটা মেডিকেল প্র্যাকটিশনার্সকে ছাড়া কি কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়। ঠিক আছে, তো এইটাই এই যে জায়গাটা রয়েছে, তো ইনস্ট্রুমেন্টের বিভিন্ন আপগ্রেডেশন হবে, কিন্তু মেডিকেল প্র্যাকটিশনার্স বা ডক্টর বা নার্স বা প্যারামেডিক্স এদের কোনো রিপ্লেসমেন্ট কোনোদিনই হবে না। ঠিক আছে, কারণ এদেরকে দরকার পড়বে, এদেরকে ধীরে ধীরে আপডেট হতে হবে এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলোকে ইউজ করার জন্য। তাহলে ইনস্ট্রুমেন্টকে ইউজ করার জন্য আমাদের কাছে কি কি জিনিসের দরকার পড়ে? প্রথমে হচ্ছে তার ক্যালিব্রেশন, একদম যেন পারফেক্ট ক্যালিব্রেশন হয়ে থাকে, যে কাঁচিটা ইউজ করব, যে টুইজারটাকে ইউজ করব, যে স্ক্যালপেলটাকে ইউজ করব বা যে স্পিগমো ম্যানোমিটারটাকে ইউজ করব, তার যেন পারফেক্টলি ক্যালিব্রেটেড হয়ে থাকে, ঠিকঠাকভাবে যেন সেটাকে তৈরি করা থাকে। তাহলে নইলে আমার ছোট্ট একটা মাইনিউট সার্জারিতে আমার বিভিন্ন মানে বিশাল বড় একটা মানে সিচুয়েশনস ক্রিয়েট হয়ে যেতে পারে, তাই তো? তাহলে সেটা যেন আমার কাছে পারফেক্টলি ক্যালিব্রেটেড থাকে, এক নম্বর এটা। নেক্সট কি দেখতে পাবো না, নেক্সট হচ্ছে যেটা এইইডি রয়েছে, ঠিক আছে, আমরা দেখতে পেলাম কি না, ইমার্জেন্সি কেসেসে যখন সিপিআর হচ্ছে, সেই সিপিআরকে যখন টেস্ট করা তখন হচ্ছে এইইডি, সেই এইইডিকে আমরা যেন চার্জ করে রাখি, বা এইইডি বা এরকম ধরনের মনিটরিং ডিভাইস যেগুলো রয়েছে, যেগুলো ব্যাটারি ওরিয়েন্টেড চলে, ঠিক আছে, তাদেরকে যেন ঠিকঠাক টাইমে দেখে রাখি। আর ইন্সপেকশন, এই প্রত্যেকটা জিনিসকে ইন্সপেকশন করার জন্য একটা ইন্সপেক্টিং সোসাইটি তৈরি হয়ে রয়েছে। তারা কি করে না, বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন নার্সিংহোমে যে যত ইনস্ট্রুমেন্ট রয়েছে তাদেরকে ইন্সপেক্ট করে তাদের প্রত্যেকটা ক্যালিব্রেশনকে মেজার করে, সেগুলো যেন পারফেক্টলি ফাংশন করে। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের যে ইনস্ট্রুমেন্টেশন ছিল, সেই ইনস্ট্রুমেন্টেশনের পার্ট। ব্যাস, মোটামুটি ইনস্ট্রুমেন্টেশনস অ্যান্ড এভরিথিং আমরা ডান করলাম। দেখো, এর সাথে সাথে আমাদের কাছে কি দিই প্রত্যেক দিনের ক্লাসে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এডের প্রসেস, ফার্স্ট এডের মাইন্ড ম্যাপ। এটা ফার্স্ট এডের মাইন্ড ম্যাপ রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টেশনের মাইন্ড ম্যাপ, যাতে ইজিলি প্রত্যেকটা চ্যাপ্টারকে, প্রত্যেকটা পার্ট যেগুলো যেগুলো আমরা এখানে পড়লাম, ঠিক আছে, এই প্রত্যেকটা পার্ট যেন তোমাদের মাথার মধ্যে ইজিলি সেট হয়ে যায়, তার জন্য এই মাইন্ড ম্যাপটা ইউজ করি। এবারে স্যার আমরা তো বাংলাতেও নোট চাই, তো বাংলাতেও নোট দেখো এই পিডিএফটার মধ্যেই দেওয়া আছে। তাহলে এ দেখো বাংলাতে নোট, এটা ফার্স্ট এডের জন্য নোট দেওয়া আছে, এখানে কি কিভাবে ইউজ করা হয়, টিউনিকেটের কি ইউজেস, পালস অক্সিমিটার কাকে বলে, প্রত্যেকটা জিনিসের দেখো শর্ট নোটস এখানে রেডি করে দেওয়া আছে। ঠিক আছে, ওকে। যন্ত্রপাতি কি কি রয়েছে, আর্টারি ফরসেপস, দেখো চিটলেট ফরসেপস, অ্যালিস ফরসেপস, স্পঞ্জ হোল্ডিং ফরসেপস, প্রত্যেকটা জিনিসের সহজ করে দেওয়া আছে। তো মোটামুটি এই যে দুটো মেটেরিয়াল যেগুলো তোমাদের কাছে প্রোভাইড করা আছে, এই মেটেরিয়ালগুলোকে যদি তোমরা ফলো করো, দ্যাটস এনাফ ফর ইয়োর এক্সামিনেশনস। তোমাদের যে জেনপাস এক্সামিনেশন, যেখানে এত কিছু প্রবলেম তৈরি হচ্ছে, যে এত কিছু স্যার কি করে হবে, কি করে করবো হেলথ অ্যাপটিটিউড, দ্যাটস মাই গ্যারান্টি যে এর ভেতর থেকে তোমরা মানে যতগুলো হেলথ অ্যাপটিটিউডে কোশ্চেন করা পসিবল, তার বলেছি না আমি 110%, 120% তোমাদের কাছে করিয়ে যাবো, যাতে ভুলে গিয়েও তোমাদের 100% থাকে। ওকে, হোপ ইউ এনজয় দিস ক্লাস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আবার। আজকের জন্য থ্যাংক ইউ ব্রো।